ডিপেন্ড আশা করি ঠিক ওইটার উপর বেস করে কিন্তু এই আপনার বিধিমালাগুলো করা হয়েছে। যেমন এখানে একটা কোশ্চেন আছে, দেখেন 51 নম্বর কোশ্চেন, যে কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে, মানে নিজ সরকারি পদে ছিলেন, থাকতে পারে অনেকে, কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারেন না। তাহলে দেখেন, অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারেন না, অবসর অবসর গ্রহণের পর তিনি কি করবেন, তিনি আবার ধরেন হয়তো আইন ব্যবসা করবেন, তো আইন ব্যবসাটা তিনি কার সাথে করবেন যদি প্রশ্ন করি, এখানে 4টা অপশন আছে, বলেন তো কার সাথে করবেন? এটা কি অন্যান্য আইনজীবীদের সাথে করবেন? নিশ্চয়ই না। তারপরে তিনি কি আদালতের সাথে করবেন, মক্কেলের সাথে করবেন, কার সাথে করবেন? মানে তার এই যে প্রমিসটা, নিযুক্ত হতে পারবে না, এটা মূলত মানে কার প্রতি এই আইনজীবীর আচরণ হওয়া উচিত বলে মনে করেন? মক্কেল তো একটা পার্টিকুলার ক্লায়েন্ট, আদালতের সাথে তার কোনো বিজনেস নাই, অন্যান্য আইনজীবীর সাথেও তার এই আচরণের কোনো রিলেভেন্সি নাই। তাহলে তার যে এই যে প্লেজটা, এই যে তার এই প্রতিশ্রুতিটা যে তিনি সরকারি পদে থাকাকালে অবসর গ্রহণের পর ওই কাজে নিযুক্ত হবেন না, মানে ওই সরকারি পদে থাকাকালে তিনি যে কাজটা করেছেন অবসর গ্রহণের পর সেই বিষয়ে তিনি আর নাক গলাবেন না, এই প্রমিসটা তিনি কার এগেনস্টে করা উচিত? জনগণের। রাইট, জনগণের। এটাই অনেকটু কমন সেন্স ইউজ করে আপনারা পারবেন। তারপর দেখেন, একজন আইনজীবী কোনো মামলায় তার মক্কেলের জন্য আনুষ্ঠানিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষী হলে, আনুষ্ঠানিক বিষয় বলতে মানে মামলার সংক্রান্ত কোনো যদি বিষয় থাকে সেই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় যদি তিনি সাক্ষী হন, তাহলে তাহলে কি তিনি সেই মামলাটি পরিচালনা করতে পারবেন? আমার কমন সেন্স বলে যে তিনি সেটা পারবেন না, কারণ তার সেই মামলা পরিচালনা করার আর সেই মানে মোরাল গ্রাউন্ড কিন্তু সেখানে আর থাকে না। তাহলে তিনি সেটা কি করবেন দেখেন, তিনি সেটা নিজের কাছে রাখলেও সাক্ষ্য দিবেন না, নিজের কাছে রাখবেন ও সাক্ষ্য দিবেন, এই দুইটাই হচ্ছে ফাউল অপশন, এটা আমরা বাদ দিয়ে দিই, কারণ নিজের কাছে রাখারই সুযোগ নাই। ছেড়ে দিলেও সাক্ষ্য দিবেন, আরেকটা হচ্ছে বিচার কার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দিবেন, কোনটা হবে? স্যার, বিচার কার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দিবেন। কেন অন্য আইনজীবীর নিকট ছেড়ে দিবেন? কেন ছেড়ে দিবেন? স্যার, এটা যে স্যার মানে আচরণবিধিতে স্যার বলা আছে স্যার। আচরণবিধিতে বলা আছে, বাট আপনি এখানে এটার পেছনের ঘটনা জানেন, উনি এমন কিছু দেখছেন, এমন কিছু জানেন, তো তার মানে উনি সবসময় তার মক্কেলের পক্ষে কথা বলবেন, তাই না? জি স্যার। এই জন্য তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য বলবেন যে আমি এই বিষয়টা আর ডিল করবো না, এটা এখন অন্য আইনজীবীর কাছে চলে যান, তিনি বিষয়টা এখন দেখবেন। কারণ যখন তিনি বিষয়টা ডিল করবেন, তিনি সবসময় তার মক্কেলের পক্ষে সাক্ষী দিবেন, তার মক্কেলের পক্ষে কথা বলবেন, এই জন্য তার যে নিরপেক্ষতা নষ্ট হবে বা আদালত বিভ্রান্ত হবে। এই জন্য তার প্রতি যে আমাদের বিধিমালার যে যে নীতিমালা, সেখানে বলা হয়েছে যে এই ধরনের বিষয় যদি আসে, আপনি উক্ত বিষয়ে আর নাক গলাবেন না, এটা আপনি অন্য আইনজীবীর নিকট ছেড়ে দিবেন। এরপর দেখেন, বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা অবশ্যই আপনাদেরকে একবার করে চোখ বুলাইতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। এখানে লিঙ্গ বৈষম্য বিরোধী ধারা কোনটি সেটা আমরা মানে যারা পড়ছেন এটা জানেন, এটা হচ্ছে 28 ধারা। এগুলা একটু ধারাগুলো দেখে নিলে আপনি অ্যান্সার করতে পারবেন। এই 54 নম্বর কোশ্চেনটা, এটা যারা এর আগে প্রশ্নটা সলভ করেন নাই বা যারা আজকে নতুন তারা একটু খেয়াল করেন, এটা একদম টোটাল কমন সেন্স আর কিছু না। পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব কি? পাবলিক প্রসিকিউটর হচ্ছে একজন লয়ার, একজন অ্যাডভোকেট, তাকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার প্রাথমিক দায়িত্ব কি? তার প্রাথমিক দায়িত্ব কি আসামিকে দোষী সাব্যস্ত করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আসামি পক্ষে যে এমন কোনো ঘটনা গোপন করা, সর্বদা রাষ্ট্রপক্ষের বিজয় নিশ্চিত করা? বলুন তো তার কি করা উচিত? স্যার, অবশ্যই ন্যায় ন্যায় বিচার বিচার নিশ্চিত করা হবে স্যার। নিশ্চিন্ত করা। মানে দেখেন, আদালত এবং আইনজীবী মানে বলো না একটি পাখির দুইটি ডানা, বার এবং বেঞ্চ, আমাদের কারোরই কোনো ঠেকা পড়ে নাই কোনো আসামিকে সাজা দেওয়া। যেমন আমাদের মাঝে মধ্যে মিডিয়াতে আসে, মানে আমাদের মনে হয় দায়িত্ব হয়ে গেছে যে আসামিকে জেল খাটাইতে হবে। কোনো বিচারকের এটা কোনো ঠেকা না, কোনো বিচারকের এটা কোনো লাইবিলিটি না, অ্যাকাউন্টেবিলিটি না, আসামিকে কি করা, জেলে পাঠানো। এই দায় সম্পূর্ণ হচ্ছে রাষ্ট্রের, এবং রাষ্ট্র কোনো আসামিকে জেলে পাঠাতে বাধ্য না। আর রাষ্ট্র হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করবে। ন্যায় বিচার নিশ্চিত করার পরও যদি দেখা যায় যে আসামি দোষী সাব্যস্ত হয়েছে, দেন আসামিকে জেলে পাঠাবে। যদি দেখা যায় যে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়, দেন আসামি খালাস হয়ে যাবে। রাষ্ট্র কোনোভাবেই ভিনডিকটিভ হয়ে বা আগে থেকে ডিকটেটেড হয়ে কোনো আচরণ তার জনগণের সাথে করতে পারে না। কিন্তু আমরা ধরে নিই কি, যে যখন কাউকে অ্যারেস্ট করা হয় আমরা ধরে নিই যে তার ফাঁসি হবে। আরে ভাই, ফাঁসি হবে পরে, আগে তো ট্রায়ালে প্রমাণ করেন যে সে এই ঘটনাটা ঘটাইছে, এবং এই প্রমাণটা ক্রিমিনাল আপনার জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস অনুযায়ী এই প্রমাণটা হইতে হবে একদম বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই যে কিছুদিন আগে যে আমাদের আসিয়া যে একটা ঘটনা ঘটলো, আমাদের সাধারণ জনগণ তো পারতেছে না, তো ওদেরকে এখনই ফাঁসি দিয়ে দেন না, এইভাবে করা যাবে না। আমাদের ক্রিমিনাল জাস্টিসের একটা রুলস আছে যে লেট 100 accused বি ফ্রিড দেন টু হ্যান্ড অ্যান ইনোসেন্ট ওয়ান। 100 জন একিউজকে আপনি ছেড়ে দেন,
দেন টু হ্যাং অ্যান ইনোসেন্ট ওয়ান, একটা নিরপরাধ লোককে ফাঁসি দেওয়ার চাইতে। আপনাকে লিগাল সিস্টেম মানতে হবে। আপনি খুব ইমোশনাল হয়ে গেছেন, আপনি ওদেরকে ফাঁসি দিতেছেন, কালকে সেম কাজ আপনার সাথে করতে পারে। আপনার বাসা তো এই যে নোয়াখালীতে যখন আমি জব করতাম, তখন একটা জিনিস আমি দেখছি প্রায়, যে ধরেন কারো একটা জমি দখল করতে হবে, হ্যাঁ, নোয়াখালীতে প্রচুর চরাঞ্চল আছে, এখানে অনেক শত শত জমি এরকম পড়ে থাকে। তো এরা কোনো গরিব মানুষের ভূমিহীন যারা, তারা সরকার থেকে এটাকে হচ্ছে আপনার চিরস্থায়ী বন্দোবস্ত মানে 90 ইয়ার্স এর লিজ নিয়ে তারা সেগুলো চাষাবাদ করে। তো বেসিক্যালি যেটা হয়, আস্তে আস্তে তারা এটারই মালিক হয়ে যায়, এবং ওখানে লিজ যে ডকুমেন্ট সেখানে লেখা থাকে যে এই জমি তারা আর অন্য কাউকে সেল করতে পারবে না, লেখাই থাকে একদম। এবং তারা সেখানে কৃষিকাজ করবে। তো এই জমিগুলো তো যে গরিব মানুষ, সে তো খাইতেই পারে না, সে এখানে কৃষিকাজ কি করবে? সে জাস্ট তার এই যে গরিবী মানে হালাতটা দেখায় ডিসি অফিস থেকে 100 ডিসিমেল জমি সে নিল। তো এই জমিগুলো হচ্ছে অন্যরা দখল করতে চায়, যারা যারা হচ্ছে প্রভাবশালী, তারা দখল করতে চায়। যদি ওই গরিব লোকটা না দেয়, কি করে জানেন? তার ওই জমিতে কোনো একটা রেপের ঘটনা ঘটায়। কোনো একটা, ধরেন কোনো একটা আহ, থাকে না এরকম কিছু, আহ, এরকম কি বলবো, কিছু নারী থাকে যাদেরকে এরকম, যারা এগুলোতে রাজি হয় তারা যায় সেখানে, বা এরকম একটা কাণ্ড ঘটায় ওই জমির যে মালিক তাকে এই মামলার আসামি ঢুকানো হয়। তো ধরেন একজনের বিরুদ্ধে এরকম একটা রেপের মামলা হওয়ার পরে সে ঘর ছাড়া হয়ে যায়, তখন তারা এই জমিটা কি করে, জমিটা দখল করে ফেলে। তো এই এখন এই ধরনের, যদি আপনি আসামি অ্যারেস্ট হওয়া মাত্রই ফাঁসি দিতে হবে, এই ধরনের যদি মেন্টালিটি থাকে, তাহলে ন্যায় বিচার কখনোই হবে না। আমাদের কোর্ট এবং যারা লয়ার সবারই, রাষ্ট্র সবারই উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে কি, ন্যায় বিচার নিশ্চিত করা। এখানে কারোরই উদ্দেশ্য হইতে হবে না যে আসামিকে দোষী করা বা আসামি পক্ষে যায় এমন কোনো ঘটনা গোপন করা। এই দুইটা একই জিনিস যদিও, আর সর্বদা রাষ্ট্রপক্ষে বিজয় নিশ্চিত করা, কারণ সর্বদা রাষ্ট্রপক্ষ যদি বিজয় হয়, তাহলে আসামি সবগুলাই কই যাবে, জেলে চলে যাবে। এটা হবে না। এটা হইতে হবে কি, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার করার পর, মানে ঠিকমতো ট্রায়াল করার পর, সব ধরনের সাক্ষ্য গ্রহণ করার পরে যদি প্রমাণিত হয় যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সকল সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে আদালতে, তখন গিয়ে আসামি খালাস পাবে, সরি হবে, সাজা হবে। আর যদি একটু শ্যাডো অফ ডাউট থাকে, তাহলে বেনিফিট অফ ডাউট সে পাবে এবং সে অ্যাকুইটাল হয়ে যাবে, সে তখন খালাস হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন। অনেকে আপনারা, যেমন পাবলিক প্রসিকিউটর মানে পিপি, ধরে অনেকে হচ্ছে আপনারা এই যে আসামিকে দোষী সাব্যস্তকরণ দিয়ে আসছে, আবার অনেকেই রাষ্ট্রপক্ষে বিজয় নিশ্চিতকরণ দিয়ে আসে, যেহেতু সে রাষ্ট্রপক্ষের উকিল। তো এগুলো কোনো কিছু হবে না। একটা জিনিস মনে রাখবেন, যখন তিনটে অপশন সিমিলার হবে, তার তখন মনে রাখবেন যে এগুলোর কোনোটাই উত্তর না। এটা মাথায় রাখেন, এটা এমসিকিউর একটা ট্রিক্স আছে। যখন তিনটে অপশনই সিমিলার শোনাচ্ছে, যেমন দেখেন, আসামিকে দোষী সাব্যস্ত করা এবং আসামি পক্ষে যায় এমন ঘটনা গোপন করা, দুইটা কিন্তু একই কথা না, দুইটা একই রকম শোনাচ্ছে না। আবার রাষ্ট্রপক্ষের বিজয় নিশ্চিত করা মানে কি, সেটাও তো আসামি বিরুদ্ধে যাচ্ছে, মানে আসামি হেরে যাচ্ছে। তাহলে তিনটা অপশন একই রকম। তিনটা অপশন যখন একই রকম হবে, তখন কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে কোনটা, ন্যায় বিচার নিশ্চিত করা। এরপর আসেন এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানকে, এটা জানতেই হবে। মানে এটা হচ্ছে ওই 33টা কোশ্চেনের মধ্যে একটা, যেগুলো খুবই সহজ। যেটা আপনি একজন লয়ার বা আপনি বারের কি বলে লাইসেন্স নিবেন, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার যে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির যে চেয়ারম্যান, তাকে মনোনয়ন দেন কে, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি। ওকে। এরপর আসেন, এক্স ওয়াই এর নিকট একটি জমি বিক্রয় করলো। উক্ত জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে, জানা সত্ত্বেও এক্স তা গোপন করে। ওয়াই চুক্তিটি কি করতে পারবে, বলেন? এটা উত্তর দেন। সংশোধন। হ্যাঁ হ্যাঁ, সংশোধন ধরেন, করতে হবে। আচ্ছা ধরেন এক্স ওয়াই এর নিকট একটি জমি বিক্রি করলো, জমি বিক্রয় হয়ে গেছে, হ্যাঁ, জমি বিক্রয় শেষ। এখন উক্ত জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে, জানা সত্ত্বেও এক্স সেটা গোপন করছে। কোনো কিছু আপনার নলেজে আছে বা আপনি সেটা বলেন নাই, এটাকে কি বলে বলেন তো? এটা কিসের অপরাধ? আগে আসেন, আগে আপনাদেরকে অফেন্স পড়াই। কোনো কিছু আপনি জানতেন, কিন্তু আপনি সেটা ইচ্ছাকৃতভাবে গোপন করছেন আপনার বেনিফিটের জন্য, এবং এর মাধ্যমে অন্যের লস করাইছেন। আপনি রংফুল গেইন করছেন, সে হচ্ছে রাইটফুল লস হয়েছে, তার রংফুল লস হয়েছে তার। এই যে আপনার গেইন হইলো, তার লস হইলো, এবং আপনি বিষয়টা জানার পরেও গোপন করলেন, এটাকে কি ধরনের অপরাধ বলে? মানে এটা কিসের মধ্যে পড়ে? ফ্রড।
গুড। এটা কে বলছে? এটা কে বলছে? ফ্রড কে বলছে? স্যার আমি ফ্রড তৌহিদুর রহমান। ফ্রড এন্ড গুড, ব্রিচ অফ কন্ট্রাক্ট তো হবে না, ফ্রড হবে শুধু। রাইট। আর আর যেহেতু আপনারা জাজ বা লয়ার হবেন, একটা কথা মাথায় রাখবেন আজকে থেকে, যেটা আমি ফার্স্ট ইয়ারেই আমার মাইমুল হাসান খান স্যার ঢাকা ইউনিভার্সিটির জুরিসপ্রুডেন্স পড়াতে, উনি আমাকে বলছিল যে কনসেন্ট লিগালাইজেস এভরিথিং, মানে কনসেন্ট থাকলে সবকিছুই বৈধ, আর ফ্রড ভিশিয়েটস এভরিথিং, ফ্রড থাকলে সবকিছুই শেষ, একদম শেষ, ডিস্ট্রয়। একটা দুধের মধ্যে যেরকম এক ফোঁটা কেরোসিন দিলে ওই দুধ খাওয়া যায় না, একদম একদম শেষ। তাহলে কি বললাম? কনসেন্ট লিগালাইজেস এভরিথিং, মানে যেখানে দেখবেন আমরা যখন নেক্সট যে কোনো জায়গায়, যখন সিআইপিসি বলেন, তাহলে পেনাল এটা কোড বলেন বা বাতিল আদার, হবে, জি তাহলে এটার অ্যান্সার বাতিল হবে। হ্যাঁ, মানে বাতিল হবে না কি হবে, আমরা অ্যান্সার আসতেছি, আগে একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে মোট কথা হচ্ছে এক্স এর সাথে কি হয়েছে এখানে, সরি ওয়াই এর সাথে এখানে কি হয়েছে? ফ্রড হয়েছে। কি হয়েছে? ফ্রড হয়েছে। ফ্রড ফ্রড হয়েছে। কখন হয়? যখন অপরপক্ষ একটা সত্য জানতো বাট সে এটা ডেলিভারেটলি কনসিল করছে, ইচ্ছাকৃতভাবে সেটা গোপন করছে, তখনই ফ্রড হয়। এবং এই গোপন করার মাধ্যমে অপরপক্ষের ক্ষতি হয়েছে। যেমন ধরেন এক্স একটা জমি কিনলো, বাট সে জানতোই না এই জমির উপরে অন্য ব্যক্তিরা চলাচল করার অধিকার আছে, মানে একটা ইসবেন রাইট রয়ে গেছে এই জমির উপর। তো আমি কি একটা জায়গা কিনলাম এত কষ্ট করে, এত টাকা দিয়ে, সেই জায়গার উপর আরেকজন হাঁটবে, এটা কি আমি মানবো? বলেন, এটা কি আমি মানবো? এটা কি আমি মানবো? জি না স্যার। এটা আমি কোনোভাবেই মানবো না, তাহলে এটা আমার লস হয়েছে। আর এক্স আমার সাথে কি করছে? ফ্রড করছে। তাহলে এই ওয়াই চুক্তিটি কি করতে পারে বলেন? এটা স্যার এটা এখন আমরা প্রথম কথা হচ্ছে, শুনেন, এটা সংশোধন করার কোনো সুযোগ নাই, কারণ আরেকজনের চলাচলের অধিকার আছে। অধিকার যখন থাকবে, এই অধিকারটা আমি জাস্ট কাইটে দিলে এই অধিকার চলে যাবে না। সংশোধন করার সুযোগ নেই। সংশোধন কখন হয় বলি, যেমন ধরেন এক্স ওয়াই এর সাথে আপনার 10 ডিসিম জায়গা বিক্রির চুক্তি করলো, কিন্তু ভুলে দলিলে উঠে গেল 8 ডিসিম। কত ডিসিম? 8 ডিসেম্বর। 8 ডিসিম। এবং নালিশি জায়গাতে আমরা গিয়েও দেখলাম যে সেখানে নালিশি জায়গাতে অ্যাকচুয়াল জমি হচ্ছে 10 ডিসিম, এবং আমরা টাকার অঙ্ক দেখলাম যে সে 10 লাখ টাকা বিক্রি করছে। তার মানে এক ডিসিম কত লাখ টাকা করে বিক্রি করছে? 1 লাখ টাকা করে। তার মানে টাকার অঙ্ক মিলাইলেও 10 ডিসিম মিলে, একদম জায়গাতে গিয়ে জমিটা মাপলেও 10 ডিসিম মিলে। তার মানে বিক্রি করার উদ্দেশ্য ছিল কত ডিসিম? 10 ডিসিম। বাট দলিলে উঠে গেছে কত? দলিলে উঠছে কত? স্যার 8 ডিসেম্বর। 8 ডিসিম। তাহলে তখন কিসের মামলা করতে হবে? রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, মানে দলিল সংশোধনের মামলা। কিসের মামলা? দলিল দলিল সংশোধন। সংশোধনের মামলা। এখানে সংশোধনের দলিল মামলা। সংশোধনের কোনো কিছু নাই, এখানে হচ্ছে ফ্রড। কি হয়েছে? ফ্রড। তো স্থগিত হওয়ার তো কোনো সুযোগই নাই, দলিল কখনো স্যার স্থগিত হয় না। হ্যাঁ, এই দুইটা বাদ। এখন আছে বাতিল আর একটা হচ্ছে রদ। এখন তাহলে আমি আপনাদেরকে এইটা মনে হয় আপনাদের ক্লাসে কোনো টিচার পড়ায় নাই। দ্যার ইজ আ ডিফারেন্স বিটুইন রেসিশন এন্ড ক্যান্সেলেশন। ওকে, রেসিশন এবং কি ক্যান্সেলেশন। 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 রেসিশন এবং ক্যান্সেলেশনের মধ্যে পার্থক্য আছে। আমরা বলি যে রেস্টিন্ড। রেসিশন মানে হচ্ছে মানে ব্যাক টু দ্য অরিজিনাল ফর্ম, মানে আগের চুক্তিটা না থাকলে যা হইতো ঠিক আগের অবস্থায় ফিরে যাওয়া, মানে একদম টোটাল শেষ এটা। যেমন আমরা বলি না যে বঙ্গভঙ্গ রদ, চিরস্থায়ী বন্দোবস্ত রদ। রদ মানে কি? শেষ, মানে আগের জায়গায় ফেরত ফেরত গেছি, আমরা আগে যা ছিলাম তাই হয়ে গেছে, আমাদের মধ্যে আর কোনো কিছু নাই, কোনো ক্ষতিপূরণ কোনো কথাই আসবে না, ঠিক আগের জায়গায় চলে গেল। আর বাতিল, ক্যান্সেলেশন মানে হচ্ছে কি, যে দিন থেকে জানতে পারছি ওই দিনের পর থেকে আর এই চুক্তিটার কোনো পারফরমেন্স হবে না, ওই দিনের পর থেকে চুক্তিটা স্টপ হয়ে যাবে, ওখানেই শেষ। তাইলে বুঝা গেছে বাতিল জিনিসটা? বুঝছেন? ধরেন একটা জিনিস বলি, 2000 সালে একটা দলিল করলাম, 2006 সালে এসে জানলাম যে এরকম একটা আমার সাথে ফ্রড হয়েছে, তাহলে মানে ওই দলিলটা 2000 সালে যে করছে ওই দিন থেকে এটা শেষ। তাইলে তখন অপশন হবে কি? রদ। তখন হবে কি? মানে রেসিশন হবে, শেষ। আর আমি একটা ধরেন পারফরমেন্স করতেছি, একজনের সাথে আমার গান গাওয়ার চুক্তি ছিল, তো আমি 4 বছর ধরে গান গাইলাম, 6 বছরের সময় কোন একটা ঝামেলা হইলো, কোন একটা আমার সাথে ফ্রড করলো, দেন আমি ওই বছর থেকে এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিচ্ছি। মানে ওই দিন থেকে ক্যান্সেলটা হয় হচ্ছে আপনার আপনার একটা পার্টিকুলার পারফরমেন্স করার পরে ক্যান্সেলটা হয়। আর রেসিশন যেটা, রদ যেটা, এটা হচ্ছে একদম মানে গোস ব্যাক টু দ্য অরিজিনাল ফর্ম, মানে কন্ট্রাক্টটা না হলে যে অবস্থায় থাকতাম সেই অবস্থাতে ফেরত নিয়ে যাওয়া। পার্থক্য বুঝছেন? জি। জি স্যার। কিছুদিন পারফর্ম করার পরে শেষ করতে হয়, তখন হবে কি? তখন হবে কি? ক্যান্সেলেশন। তখন কি হবে? ক্যান্সেলেশন। আর যখন পুরো কন্ট্রাক্টটাই বাতিল করে দিব, মানে এই কন্ট্রাক্টই হয় না, এটা পুরোটাই ভুয়া, মানে অ্যাজ হোল ভুয়া, 100% ভুয়া, তখন কি হবে? তখন রদ হবে। বাতিল হলে যেটা হয়, বাতিল হলে কম্পেনসেশন পাওয়ার একটা সুযোগ থাকে, কারণ আপনি তো কিছুদিন পারফর্ম করছেন, তখন কম্পেনসেশন পাওয়ার সুযোগ থাকে। তো এই যদিও যদিও খেয়াল রাখবেন, দুই ক্ষেত্রে কিন্তু ফ্রড থাকে।
ক্যান্সেলেশনের ক্ষেত্রে ফ্রড থাকে, রদের ক্ষেত্রে কি থাকে? ফ্রড থাকে। যেহেতু এখানে এই ফ্রডটা মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে অন্যের অন্যের একটা অধিকার আছে আমার জায়গার উপরে, আমি জিনিসটা একদম গোপন রাখলাম। তার মানে এই গোপন রেখে যে আমি চুক্তিটা করলাম, এই চুক্তিটা শুরু থেকে কি নষ্ট একটা চুক্তি হয়েছে, শুরু থেকেই এটা একটা ভয়েডেবল একটা এগ্রিমেন্ট হয়েছে। আর আমরা যখন কোনো ভয়েডেবল এগ্রিমেন্ট থাকবে তখন সেটা ওই যে ভয়েডেবল উইথ দ্য অপশন অফ প্লেইন্টিফের অপশন এটা ভয়েডেবল থাকে, তখন তিনি চাইলে সেটা কি করতে পারেন? রদ করতে পারেন। এবার আরো সহজ করে দিই, এই 56 নম্বর কোশ্চেনটা আমাদের এসআর অ্যাক্টের 35 যে ধারা, যে রেসিশন অফ কন্ট্রাক্ট, হ্যাঁ, ওখানে যে এ নাম্বার যে ইলাস্ট্রেশনটা আছে না, একটু লিখেন কষ্ট করে, এ নাম্বার ইলাস্ট্রেশন সেখান থেকে আসছে। ঠিক আছে? আপনারা লিখছেন এটা? কোনটা লিখবো? মানে 56 নম্বর যে প্রশ্নটা, যে উদাহরণটা, এটা জি। আমাদের এসআর অ্যাক্টের 35 ধারার যে প্রথম উদাহরণটা আছে, এর উদাহরণ ওখান থেকে আসছে। তাহলে রদ এবং বাতিলের মধ্যে কি পার্থক্য জানলাম আমরা? রদটা হচ্ছে যখন রদ হবে তখন পার্টিরা ঠিক আগের জায়গায় ফেরত যাবে, মানে মনে হবে যে কন্ট্রাক্টটা হয়ই নাই তাদের মধ্যে। হ্যাঁ, আপনি এরকম একটা কন্ট্রাক্ট কি চাইতেন যে এটা কিছুদিন পারফর্ম করুক তারপরে শেষ হোক? চাইতেন এরকম কন্ট্রাক্ট? মানে এই ধরনের একটা দলিল আছে, আপনি চাইতেন যে এটা কিছুদিন কন্টিনিউ করুক তারপরে শেষ হোক, এরকম চাইতেন? আর বাতিল হচ্ছে কিছুদিন কন্টিনিউ করার পরে যে কোনো একটা কারণে আপনার সাথে নতুন করে ফ্রড হয়েছে, মানে কন্ট্রাক্টটা শুরুতে ভালো ছিল, পরে আপনার সাথে কোনো একটা ফ্রড হয়েছে, আপনি ওই দিন কি করে দিবেন? এটা কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিবেন। কি করে দিবেন? ক্যান্সেল করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার? আমার মনে হয় না এই চাইতে সহজ আর কোনো উদাহরণ আছে। মানে আপনি কিছুদিন কন্টিনিউ করলেন, করার পর আপনার সাথে একটা ফ্রড হইলো, আপনার সাথে একটা 2 নম্বরই হইলো, যেটা আমরা বলি চিটিং হইলো, তখন আপনি কন্ট্রাক্টটা ওখানে কি করে দিবেন? বাতিল করে দিবেন, ওখানেই শেষ, ক্যান্সেল করে দিবেন, যে আপনার সাথে আমি আর কাজ করবো না, আমার সাথে আপনার যা লেনদেন আছে এগুলো শেষ করে দেন। আর রদ হচ্ছে শুরু থেকে কি একদম ডে ফার্স্ট থেকে এটা কি একটা ভুয়া কন্ট্রাক্ট, একটা ভয়েড কন্ট্রাক্ট, একটা ভয়েডেবল কন্ট্রাক্ট, যেটাই বলি না কেন। এবার দেখেন 57 নম্বর, এক্স যে জমির বৈধ মালিক দখলদার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে। হ্যাঁ, দেখেন এক্স যে জমির বৈধ দখলদার ওই জমির উপর পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে। এই আমাদের মেইন ঘটনা হচ্ছে এটা, জমিটা কার? বৈধ দখলদার হচ্ছে কে? মিস্টার এক্স। আর যাতায়াতের কি করছে? অধিকার দাবি করছে। কি করছে? অধিকার দাবি করছে যাতায়াত। দাবি করছে। এখন কিন্তু জমির উপর দিয়ে হাঁটা শুরু করে নাই। কি করে নাই? জমির উপর দিয়ে হাঁটা শুরু করে নাই বা জমির কাছে এসে হাঙ্গামা করতেছে না, জাস্ট বলতেছে যে আমাদের ওই জমির উপর আমাদের কি আছে, মানে হাঁটার অধিকার আছে। এটা কি ইজমেন্ট রাইট বলে আর কি, যে আমরা ওই জমি দিয়ে হাঁটবো। এখন এক্স এর প্রতিকার কি? একটা জিনিস খেয়াল করেন, এবার আমি আপনাদেরকে বুঝাই বলি। যদি এই ওই যে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা যদি আইসা জমিতে, হ্যাঁ, জমির পাশে এসে যদি হুমকি দিত যে কালকে থেকে আমরা এই জমিতে হাঁটাহাঁটি শুরু করে দিব, তখন কি চাইতাম আমি? তাদেরকে ওখান থেকে অফ করার জন্য কি চাইতাম? চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতাম। যদি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ আমার জমির উপরে এসে কোনো ধরনের বিল্ডিং করতো, তাহলে আমি বিল্ডিংটা ভাঙার জন্য কি চাইতাম? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতাম। ওই পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যদি এসে আমাকে হুমকি দিত যে কালকে থেকে তোমার জমির উপরে হাঁটবো, তাহলে আমি কি চাইতাম? অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতাম। অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু কোনো মামলা না। অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞার ছোট ভাই। মানে পার্মানেন্ট ইনজাংশনের মামলায় উকিলেরা একটা দরখাস্ত দেয়, সেটা হচ্ছে কি অস্থায়ী নিষেধাজ্ঞা একটা দরখাস্ত দেয়। ওকে, তাহলে আছে কি আর আছে কি ঘোষণা। এখানে দেখেন একটা বিষয় আমি প্রশ্ন করি, এই যে যাতায়াতের অধিকার যে দাবি করছে, অধিকারের কি? অধিকারের ইংরেজি কি? রাইট। তো রাইট মানে কি? টাইটেল দাবি করছে আর কি। কি দাবি করছে? মালিকানা দাবি করছে। কি দাবি করছে? মালিকানা। যখন আপনার দখলকৃত জায়গায়, আপনার মালিকীয় জায়গাতে অন্য কেউ অন্য কেউ সেটা তার বলে দাবি করে, তখন আপনার সত্ত্বের উপর কি আসে? কালিমা আসে। সত্ত্বের উপর কি আসে?
সত্যের উপর একটা একটা এফেক্ট চলে আসে, তখন আপনাকে কি চাইতে হয়? সত্য ঘোষণা চাইতে হয়। কি চাইতে হয়? ডিক্লারেশন চাইতে হয়। কি চাইতে হয়? ডিক্লারেশন, তাহলে এখানে উত্তরটা কি হবে? ঘোষণা। ঘোষণা। এটারে কি মামলা বলে? সত্য ঘোষণা মামলা। কি মামলা বলে? সত্য ঘোষণা বা ডিক্লারেশন টাইটেল। তাইলে এখন কোর্টের কাছে প্রশ্ন আসবে যে এই জমিটার টাইটেলটা কার? এটা কি এক্স এর নাকি পার্শ্ববর্তী গ্রামের? কোর্ট যদি ঘোষণা করে দেয় এই জমির টাইটেল বা এই জমি দখল করতে পারবে এক্স, তাহলে পরের দিন থেকে আর গ্রামের বাসিন্দাগণ সেখানে যেতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে আর্টিকেল সেকশন 42 অফ কি এসআর অ্যাক্টের 42 ধারাতে আছে। এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার দেখেন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য নয়, এটা একদমই ইজি। মানে আগে একটু বলি স্পেসিফিক পারফরমেন্স জিনিসটা কি, আমি একটু বলি। ধরেন আমি আমার উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, আপনাদেরকে বললাম মাইন্ড করতে পারেন। ধরেন আমি বিয়ে করার জন্য পাত্রী দেখতেছি, তো আমাকে দেখাইলো হচ্ছে মেজো বোনটারে দেখাইলো, মেজো বোনটারে আমার পছন্দ হয়েছে। দেন আমি বললাম ওকে ঠিক আছে, তাহলে এখানে কথা আগান। দেন আমি বিয়ে করতে গিয়ে দেখি যে মেজো বোনের জায়গায় বড় বোন বসে গেছে। এখন আমারও যদি উকিলে চাইপে চিপে বলে যে না বড়টারে করে ফেলান, বড়টারে করে ফেলান, আমি কি করবো? না। আমি বলবো যে স্পেসিফিক পারফরমেন্স করেন, মানে মেজোটা দেখা গেছে মেজোটারে নিয়ে আসতে হবে, আমি এখানে বড় বোনটারে করতে পারবো না, কারণ আমি পছন্দ করছি কাকে? মেজোটা। মেজোতে। রাইট? এখন আমারও যদি বলে যে আচ্ছা আপনি 10 লাখ টাকা নিয়ে যান, আপনি বড়টারে করেন, আমি কি করবো? করবো আমি? 10 লাখ টাকার জন্য যদি করো। মানে কথার কথা আর কি, করবো না, কারণ আমি স্পেসিফিক পারফরমেন্স চাই। আমি সুনির্দিষ্ট ভাবে যাকে চুজ করছি, যাকে সিলেক্ট করছি, তাকেই বিয়ে করবো। ঠিক একটা, এটাতে গুলো মেয়ের একটা উদাহরণ, এটা আপনার রিলেট করতে পারবেন। আর একটা উদাহরণ দিই, আমারে বললো যে ভাই ঢাকাতে আমার একটা জায়গা আছে, ঢাকায় ধরেন গুলশান একটা জায়গা আছে, ওই জায়গাটা বিক্রি করবো। দেন হঠাৎ করে সে একদিন বলে যে ভাই গুলশানের জায়গাটা তো সেল হয়ে গেছে, আপনি শনিরাখার একটা জায়গা আছে ওইটা নেন। এখন গুলশানের জায়গা শনিরাখার জায়গা কি দাম কি এক হবে? না। তাহলে না, আমি এক হবে না। এখানে কি চাইবো? আমি বলবো যে আপনি আমাকে স্পেসিফিক পারফরমেন্স করেন। আমি কোর্টে গিয়ে বলবো যে মাননীয় আদালত আমাকে এই লোকটা আপনি বাধ্য করেন আমার কাছে গুলশানের জায়গাটা বিক্রি করতে, আমি শনিরাখার জায়গা নিব না। এটাকে কি বলা হয়? এইটাকে কি বলে ইংরেজিতে? স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। ঠিক আছে? পারফরমেন্স। জি স্যার। আপনারা বুঝতে পারছেন তো মেন আইডিয়াটা? অনেকে বুঝে না এটা, যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন জিনিসটা আসলে কি। এটা হচ্ছে সেটা। তো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এর আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার। এখন এখানে যে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা আপনারা একটু অ্যান্সার করেন যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য নয়, মানে স্পেসিফিক পারফরমেন্স করা যাবে না বা স্পেসিফিক পারফরমেন্স কোর্ট দিবে না। হ্যাঁ, দিবে না। কোন ক্ষেত্রে দিবে না? খুবই ইজি। যখন পূরণ তা নির্ণয় করা যাবে না। যখন ক্ষতিপূরণ দিলেই আমি খুশি হয়ে যাই। যেমন আমারে বলতেছে যে আচ্ছা গুলশানের জায়গা তো হবে না, গুলশানের জায়গার পরিবর্তে আপনি 1 কোটি টাকা নেন। আমি বলছি 1 কোটি না, আমাকে 100 কোটি টাকা দিলেও আমি মানবো না, কারণ আমার ওই জায়গাটাই লাগবে, এই জায়গা হারা গেলে আমি আর পাবো না। তার মানে এখানে ক্ষতিপূরণ যথেষ্ট নয়। রাইট? ক্ষতিপূরণ কি নয়? যথেষ্ট নয়। তো যথেষ্ট নয়। যেখানে ক্ষতিপূরণ যথেষ্ট হয় সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কোর্ট করবে না। বলবে যে ভাই টাকা নিয়ে চলে যান, সমস্যা এখানে ভেজাল কেন করতেছেন, টাকা নিয়ে চলে যান। তো যেখানে টাকায়, খেয়াল করেন, যেখানে ক্ষতিপূরণ যথেষ্ট হবে সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি স্যার। আর একটা উদাহরণ দিলে খুব ক্লিয়ারলি বুঝবেন, খেয়াল করে শুনেন, অনেক হয়তো ধরতে পারেন না। ধরেন এখানে কে আছে, আমি একজনের সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি। এখানে আছে লিয়া আছেন, লিয়া? জি। আচ্ছা, ইতি? জি স্যার। আচ্ছা শুনেন, আপনাদের যে উদাহরণ দিবে এটা আপনাদের সাথে যায় না, এটা আমি তহিদ সাহেব সাথে তহিদ আছেন? জি আছি। ওকে, ধরেন আমি একজন গরু বিক্রেতা, সরি গরু বিক্রি করি আমি। এই যে এগ্রো, এখন তো গরু বিক্রি করলে মানুষ এটা মাইন্ড করে, যদি বলে যে এগ্রো ফার্মের মালিক তাইলে এটা খুব ভালো শোনা। ধরুন আমি এগ্রো ফার্মের একজন মালিক, আমি তহিদ সাহেবকে বললাম যে আপনাকে আমি একটা গরু বিক্রি করবো। তহিদ সাহেব আমাকে 80,000 টাকা দিলেন এবং বললেন যে ভাই এটা কোরবানের 10 দিন আগে আমাকে দিয়ে দিন। তো কোরবানের 10 দিন আগে আমি তহিদ সাহেবকে বললাম যে ভাই গরুটাতে দিতে পারতেছি না, এখন কি করব, মানে গরু আমি তহিদ সাহেবকে দেই নাই। তো তহিদ সাহেব এখন কোর্টে আসছে, কোর্টে এসে মামলা করছে যে যে মুহিব সাহেব আমাকে একটা গরু দিবে বলছে কিন্তু গরুটা দেয় নাই।
তো এখন তহিদ সাহেব যদি কোর্টকে বলে আমার এই গরুটাই লাগবে, কোর্ট কি এটা এটা বলবৎ করবে? এটা কি কোর্ট মানে স্পেসিফিকলি পারফর্ম করার জন্য ডিক্রি দিবে? আপনারা কি বুঝতে পারছেন কোশ্চেনটা? একটু কাইন্ডলি যদি আবার রিপিট করতেন। আচ্ছা আমি বলি শুনেন, ধরেন আমি একটা এগ্রো ফার্মের মালিক, হ্যাঁ, আপনারা একটু সবাই ইন্টারঅ্যাক্ট করেন তাইলে বুঝতে পারবেন, আপনারা অডিও অন করে রাখেন। আমি একটা এগ্রো ফার্মের মালিক, আমি আহ, গরু তহিদের কাছে একটা গরু বিক্রি করবো বলছি, গরুর দাম হচ্ছে ৮০,০০০ টাকা, তহিদ আমাকে ৮০,০০০ টাকা দিচ্ছে, আমি তহিদকে গরুটা কোরবানের 10 দিন আগে দিয়ে দিব, বাট কোরবান 10 দিন পার হয়ে গেছে, কোরবানও পার হয়ে গেছে, গরুটা আমি তহিদকে দিই নাই। এখন তহিদ কোর্টে মামলা করছে, এখন কোর্ট আমাকে কি বলবে, যে গরুটাই দিতে হবে বা এই গরুটাই গরুটা লাগবে, দিতে হবে অথবা কম্পেনসেশন দিয়ে দিতে হবে। গরুটাই দেওয়া লাগবে? হ্যাঁ, কারণ আপনি তো এটাই কথা দিয়েছেন। তো আমি কি তহিদ সাহেবকে বলছি কোন গরুটা দিব? আমি উনি কি আগে থেকে পছন্দ করছে লাল গরু, নীল গরু, জাপানি গরু, অস্ট্রেলিয়ান গরু? না, তাহলে তহিদ সাহেব আমাকে কি দিছে? টাকা দিছে না? টাকা দিয়েছে, হ্যাঁ। সেখানে তাইলে একটা জিনিস খেয়াল করেন, এখানে তার টাকাটা যদি আমি তাকে ফেরত দিয়ে দিই তাহলে তার কোনো ঝামেলা করা দরকার আছে কোর্টে এসে আর? না, তাহলে এখানে ক্ষতিপূরণ কি যথেষ্ট না? হুম, তাহলে যেখানে ক্ষতিপূরণ যথেষ্ট হয় সেখানে স্পেসিফিক পারফরমেন্স করার কোনো প্রয়োজন কি আছে? নেই। নেই। গুড, এইটাই বুঝাচ্ছি। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি স্যার। মানে যেখানে আপনার কম্পেনসেশনটা এডুকেট রিলিফ হবে। শহীদ সাহেবের গরুটা দরকার ছিল, গরুটা উনি তো পালবে না, গরুটা উনি পাললেও কি করবে, আলটিমেটলি তো বিক্রি করবে, টাকাই তো নিবে, বা উনি জবাই করে খাবে, মাংসই তো নিবে। তো আমি উনাকে হয়তো আইডিয়ার একটা হচ্ছে গরু তো আর দিতে পারতেছি না, যেহেতু গরুটা অন্য কাছে সেল করে দিছি, তাহলে আমি তাকে কি দিয়ে দিব? ক্ষতিপূরণ দিয়ে দিব, রাইট? তো যেখানে ক্ষতিপূরণ যথেষ্ট হয় সেখানে স্পেসিফিক পারফরমেন্স করার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক এই কোশ্চেনটা এটাই বলছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য নয় যেখানে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ কি হয়, কি হয়? যথেষ্ট হয়। রাইট। এটা সবাই ইতি বুঝছেন? এটা ইতি? জি স্যার। হ্যাঁ। তো এটা একটু মানে আপনারা তো এটা একটা পড়ছেন এতে সেকশন জি স্যার। যখন 21 কম্পেনসেশন ইন মানি অ্যাডুকেন্ট রিলিফ হয় সেক্ষেত্রে রাইট। স্পেসিফিক এবং পারফরম্যান্স আরো যদি আইনের ভাষায় যদি বলি, মুভেবল প্রপার্টি অলওয়েজ কি কম্পেনসেশন দিয়ে রিলিফ দেওয়া যাবে। কি বলছি? মুভেবল প্রপার্টি সবসময় কি কম্পেনসেশন দিয়ে রিলিফ দেওয়া যাবে। কম্পেনসেশন দিয়ে রিলিফ করা যাবে। ইমুভেবল প্রপার্টি কখনোই কম্পেনসেশন দিয়ে রিলিফ দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। এবার আসেন যে এসআর অ্যাক্টের কোন ধারা অনুসারে স্থাবর সম্পত্তি অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলযোগ্য নয়? এটা সবাই জানি। এটা হচ্ছে আমরা যদি কোনো একটা সম্পত্তি বিক্রির জন্য বিক্রয় চুক্তি করি, শুনেন, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে কন্ট্রাক্ট ফর সেল, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যদি সাফ কবলা যেটা বলি এটাকে বলা, এটা হচ্ছে সেল, ডিরেক্টলি সেল করে দিলাম। আবার আমি কবলা দেওয়ার জন্য তার সাথে এগ্রিমেন্ট করলাম, এটাকে বলা হয় কন্ট্রাক্ট ফর সেল। আমরা যারা হচ্ছে এই সময়ে যারা হচ্ছে জমি জমা কিনি, আমরা ডিরেক্টলি জমিটা কিনি না, আমরা প্রথমে জমি কেনার জন্য একটা কি করি একটা এগ্রিমেন্ট চুক্তি করি। এগ্রিমেন্ট করি, এবং এগ্রিমেন্টটার বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 6 মাসের মধ্যে আমাকে করে ফেলতে হবে। এই এগ্রিমেন্টটা যদি 6 মাসের মধ্যে যদি আমি ধরেন আমি জমি বিক্রি করব, আমি এখানে অনেক সাথে এগ্রিমেন্ট করলাম, তো 6 মাস প্রায় চলে যাচ্ছে, 5.5 মাস হয়ে গেছে, আমি জমিটা দিচ্ছি না, 6 মাস শেষ হয়ে গেছে, তখন অনি চাইলে কোর্টে মামলা করে আদালত থেকে এই সেলটা করাই নিতে পারে, যে স্যার দেখেন উনি কন্ট্রাক্ট ফর সেল করছে আমার কাছে, আমি তার বাইনাও দিছি, কিন্তু জমিটা আমার কাছে বিক্রি না করে অন্য একজনের কাছে করে দিচ্ছে, এখন আমি এই জমিটা আমার কাছে বিক্রি করা হোক এটা চাই, আমি পুরো ক্রয় মূল্য দিতে রাজি আছি। ঠিক আছে? তো আমাদের এটা 2004 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, 21-এ। এটা আবার রেজিস্ট্রেশন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে আগে কন্ট্রাক্ট ফর সেল মানে এটাকে বলা হয় বিক্রয় চুক্তি, যে এগ্রিমেন্ট ফর সেল, সেটা আগে রেজিস্ট্রেশন করা লাগতো না, কিন্তু এখন কি করা লাগে, এটাও রেজিস্ট্রেশন করতে হয়। এই যে রেজিস্ট্রেশন মানে কি নিবন্ধিত, হ্যাঁ। কিন্তু এটা যদি অনিবন্ধিত থাকে, ধরেন আপনারটা হচ্ছে অনিবন্ধিত, আপনি রেজিস্ট্রেশন করেন নাই, সেক্ষেত্রে আপনি স্পেসিফিক পারফরমেন্স পাবেন না। ক্লিয়ার? এটা কেন করছে বলুন তো? সরকার, আপনি যদি আনরেজিস্টার্ড একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নিয়ে যান, তাহলে সরকার এখান থেকে কি কি হারাচ্ছে?
কি হারাচ্ছে? রেভিনিউ হারাচ্ছে। রেজিস্ট্রেশন মানি। হ্যাঁ, রাইট। তো আমি যখন দেখাবো যে দেখেন আমার কন্ট্রাক্ট ফর সেলটা নিবন্ধিত, তখন আমাকে কোড কি দিবে? স্পেসিফিক পারফরমেন্স দিবে। এটা আরেকটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি এই জমিটা বিক্রি করার জন্য দুইজনের সাথে চুক্তি করলাম, একটা হচ্ছে ইতি, একটা হচ্ছে অনি। তো অনির সাথে আমি এগ্রিমেন্ট ফর সেল একটা রেজিস্ট্রেশন করে ফেলছি, কিন্তু ইতির সাথে করি নাই। ইতির সাথে জাস্ট মুখে মুখে একটা কাগজ বানাই রাখছি, স্ট্যাম্প করে রাখছি, বাট নিবন্ধন করি নাই। তো কোর্টে আপনি অনিও গেল, ইতিও গেল। তো এখানে এই এই এগ্রিমেন্ট ফর সেলটাকে অ্যাকচুয়ালি সেলে পরিণত করতে পারবে কে? অনি। অনি পারবে, কারণ তারটা কি রেজিস্টার্ড। তার মানে এখন থেকে আমরা জানলাম যে 21-এর এর আন্ডারে এগ্রিমেন্ট ফর সেল যে থাকে তাকেও কি করতে হয়? সেল তো রেজিস্ট্রেশন আপনি করবেনই, আবার এগ্রিমেন্ট ফর সেল যেটা তাকেও কি করতে হবে? আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন কোনো ধরনের ধারার পাশে যখন এ দেখবেন এরকম এ বি সি ডি, মনে রাখবেন এটা হচ্ছে লেটেস্ট ধারা, এবং মোস্ট প্রবাবলি এই ধারাটাই হচ্ছে উত্তর। ওটা মাথায় রাখবেন। মানে আপনার কাছে এটা জানতে জানতে চাইছে যে আপনি লেটেস্ট প্রভিশনের সাথে আপনি পরিচিত কিনা। এরপর আসেন, এসআর অ্যাক্টের 9 ধারা অনুসারে আনিত মোকদ্দমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটা আমরা সবাই জানি, যারা আমরা স্পেসিফিক রিলিফ করছি। শুরুই তো হয় 9 ধারা থেকে। তো 9 ধারার মামলার বিষয়ে কে বলতে পারবেন বলুন তো? 9 ধারায় কি কি আছে? 9 ধারায় কি কি আছে? ধারা 9 হচ্ছে বেদখল সম্পর্কিত কথা বলা আছে। সম্পত্তি থেকে বেদখল করা হয় জোরপূর্বক। এখানে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? প্রথম কথা হচ্ছে আপনাকে ইলিগালি কি করতে হবে? ডিসপোজেস করতে হবে। তারপরে ইউ হ্যাভ টু ফাইল দ্য সুট উইদিন 6 months ফ্রম দ্য ডেট অফ বিং ডিসপোজেসড। যেদিন থেকে আপনি ডিসপোজেসড হয়েছেন তার 6 মাসের মধ্যে মামলা নিয়ে আসতে হবে। ওকে, এই দুইটা হচ্ছে আপনার কন্ডিশন। আর অবশ্যই সেটা তো অবশ্যই একটা স্থাবর সম্পত্তি নিয়েই হবে। তো এখন এই 9 ধারা 8 ধারা থাকতে 9 ধারাতে কেন মামলা করা হয়? আপনাদেরকে একটা জিনিস আমি বলি। আমরা যে হাসপাতালে যাই, হাসপাতালে দুইটা দরজা আছে না? একটা হচ্ছে ইমার্জেন্সি, একটা হচ্ছে কি রেগুলার যে এন্ট্রেন্স। সেখানে রেগুলার এন্ট্রেন্সে যারা ধরেন ক্রনিক ডিজিজে ভুগতেছে, যাদের ধরেন কিডনি সমস্যা বা হার্টের সমস্যা বা হচ্ছে ডায়াবেটিস, তারা যায়। আর একজনের হচ্ছে হাত থেকে একদম রক্ত ছুটতেছে, একজনের পা ভেঙে গেছে, তাকে কোন দরজা দিয়ে ঢুকানো হয়? এমার্জেন্সি। ইমার্জেন্সি স্যার। রাইট। তো ঠিক তেমনি করে আমাকে একজনে ঠেলে জমি থেকে বেদখল করে দিচ্ছে। এখন আমি কি সত্য ঘোষণা মামলা করব, যেটার বয়স হচ্ছে 12 বছর এবং যেটা রায় হইতে অনেক দিন লাগবে? আমি কোন না। মামলাটা করব? কোনটা করব? যেটা 6 মাসের মধ্যে করা যায়, যেটা ইমিডিয়েট রিলিফ পাওয়া যায়, যেটাতে সত্যের কোনো ইস্যু তৈরি হবে না, জাস্ট দেখবে যে সর্বশেষ আমি এই জমিতে দখলে ছিলাম কিনা, যেটার রেমিডি খুব স্পিডে আসবে। তাহলে সেটা হচ্ছে কত? 9 ধারার মামলা। সেটা কয় ধারার মামলা? 9 ধারার মামলা। 9 ধারার মামলা। তার মানে 9 ধারাতে কিন্তু সত্য, আপনারা খাতা কলম নিছেন? জি। আপনারা লেখেন 9 ধারাতে সত্য আলোচিত হয় না। 9 ধারাতে কি হয় না? সত্যের কোনো আলোচনা করা হয় না। আমরা যে ধরেন বিচারকরা যে একটা ইস্যু রাখে না, যে নালিশি জমিতে বাদী সত্য দখলকার কিনা, এই সত্যের কোনো ইস্যু 9 ধারাতে থাকবে না, 9 ধারার মামলায় থাকবে না। সেখানে থাকবে নালিশি জমিতে বাদী দখলে ছিল কি না। মানে সত্য বিষয়ে কোনো আলোচনা 9 ধারাতে হবে হবে না। হবে না। বুঝা গেছে? ওকে। তো কেন হবে না? তাহলে কেন হবে না আমি একটু আগে কিন্তু কারণটা বলছি, কেন সত্যের বিষয়ে আলোচনা হবে না। জাস্ট আরেকটা এক্সাম্পল দিই। আপনি পা ভাঙ্গে ঢুকছেন হাসপাতালে ইমার্জেন্সিতে, ডাক্তার আপনাকে হচ্ছে লিপিড প্রোফাইল, সিবিসি, থাইরয়েড টেস্ট সবকিছু দিয়ে দিল। আরে ভাই, আপনি আগে রক্ত বন্ধ করেন, আগে আগে পাটা বাঁচান, তারপরে উনার লিপিড প্রোফাইল, সিবিসি, তারপরে উনার কি লিভার বড় হয়েছে না ছোট হয়েছে এগুলো টেস্ট করেন, কিডনি সমস্যা পরে টেস্ট করেন। ঠিক যখনই সত্যের বিষয়টা আসবে তখন মামলাটা অনেক লম্বা হয়ে যাবে। মামলাটা প্রায় 6-7 বছর ধরে চলবে। এর মধ্যে তো আপনি বেদখল হয়ে গেছেন। আপনার জমি যদি কেউ 6-7 বছর ধরে দখল করে, আপনাকে তো রাস্তায় চলে আসতে হবে। এই জন্য সেখানে সত্যের বিষয়ে কোনো আলোচনা হবে না। কোন ধারায়? 9 ধারায়। 9 ধারায়। তাহলে সত্যের বিষয়ে আলোচিত হবে কোন ধারায়? 8 ধারায়। কোন ধারায়? 8 ধারায়। তার মানে 8 ধারার আন্ডারে আপনি টাইটেলের বিষয় আসবে। কিসের বিষয় আসবে? টাইটেলের। টাইটেলের বিষয় আসবে। টাইটেলের বিষয় যখন আসবে, টাইটেলের সাথে অটোমেটিক্যালি পদর্শনের বিষয় চলে আসবে। কিসের বিষয় চলে আসবে? আপনি যখন একটা জমির মালিক দাবি করবেন, সেখানে জমির মালিকের সাথে দখলটা দেখাইতে হবে না? জি।
আপনারা বুঝতেছেন এটা? আপনারা এটা বুঝতেছেন? জি স্যার। রেসপন্স হ্যাঁ। তো 9 ধারা এবং 8 ধারার মধ্যে বেসিক পার্থক্য কি বলেন তো? সত্য। সত্য, জি স্যার, গুড। একটা সত্য প্রমাণ করতে হবে, একটা সত্য প্রমাণ করতে হবে না। হ্যাঁ, 9 ধারাতে সত্যের কোনো আলোচনা হবে না, বাট 8 ধারাতে সত্যের আলোচনা হবে। শর্তের 9 ধারার আলোচনা হবে। হ্যাঁ 9 ধারার মামলার মেয়াদ হচ্ছে 6 মাস, 8 ধারার মামলার মেয়াদ হচ্ছে 12 বছর। কত বছর? 12 বছর। বছর। 8 ধারার মামলাটা করতে হবে, সাথে আরেকটা ধারা যুক্ত হবে, সেটা কি? 42 ধারা। কত ধারা? 42। 42 ধারা। এটাকে বলা হয়, এটারে বলা হবে কি মামলা? 9 ধারার মামলাকে বলা হয় দখল উদ্ধারের মামলা। 9 ধারার মামলাকে বলা হয় দখল উদ্ধারের মামলা। কি মামলা? দখল পুনঃ উদ্ধারের মামলা। আর 8 ধারার মামলাকে বলা হয় সত্য ঘোষণা মামলা। কি মামলা? সত্য ঘোষণার সত্য মামলা। ঘোষণার মামলা। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে ভাড়াটিয়াকে যদি তার কনসেন্ট ছাড়া উচ্ছেদ করে, তাহলে এটা কি 9 ধারায় পড়বে? ভাড়াটিয়াকে? হ্যাঁ, মানে আমি ভাড়াটিয়া, আমাকে মানে কোনো নোটিশ ছাড়াই এখন আমাকে বললো যে চলে যেতে হবে, হুম। এটা কি 9 ভাড়াটিয়াকে ধারার আন্ডারে পড়বে না না কিনা? না, এটা ভাড়াটিয়া আইনে বোঝায়। আমাদের ভাড়াটিয়া আইন আচ্ছা একটা আছে 2010 সালে, বাড়ি ভাড়া আইন। আচ্ছা। সেক্ষেত্রে আর আপনি যদি সরকারের ভাড়াটিয়া হন, সেক্ষেত্রে আপনি ওই যে যে আমাদের টিপি অ্যাক্ট আছে এবং সেট অ্যাক্ট আছে, তার আন্ডারে যাবেন। আর যদি আপনি বাড়িওয়ালা হন আর ভাড়াটিয়া যাইতে না চায়, সেক্ষেত্রে ভাড়াটিয়ারে খেদাইতে হইলে, উচ্ছেদ করতে হইলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। ঠিক আছে? কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি একটা জমি ইলিগালি পজেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনের প্রোটেকশন পাবেন, এক্সেপ্ট এগেইনস্ট 1%। সে পার্সনটা কে বলুন তো? ইতি বলুন তো, সে কার বিরুদ্ধে পাবেন না? স্যার একবার কি বললে আছে? ভালো হতো প্রশ্নটা। মানে বলি, মানে আপনি যদি একটা জমি ইলিগালি পজেস করেন, হ্যাঁ, মানে জি। আপনি এটা হুম হচ্ছে আপনি জোরপূর্বক দখল করছেন, এবং আপনাকে হুম কিন্তু আইন তখনও কিন্তু প্রোটেকশন দিবে, বলবে যে যে দখলে হুম আছে সেই থাকবে, লিগালি আসছে নাকি হুম ইলিগালি আসছে সেটা দেখবে না। বাট হুম আপনি এই ইলিগালি হুম পজেস করে রাখতে পারবেন এগেইনস্ট দ্য হোল ওয়ার্ল্ড এক্সেপ্ট 1%। হুম। সেই পার্সনটাকে টাইটেল হোল্ডার। এক্স্যাক্টলি ট্রু ওনার। হ্যাঁ, যে রিয়েল যে মালিক, সে ছাড়া বাকি পৃথিবী সবার এগেইনস্টে আপনি জমি হোল্ড করে রাখতে পারবেন। বাট যখন রিয়েল মালিক চলে আসবে, তখন আপনার এখান থেকে উঠে যেতে হবে এবং আপনাকে ল আর প্রোটেকশন দিবে না। ঠিক তেমনি করে বাড়ি ভাড়া এবং ল্যান্ডলর্ড এবং টেনান্টের ক্ষেত্রে রিয়েল ওনার কে? বাড়িওয়ালা। রিয়েল ওনার বাড়িওয়ালা। সুতরাং বাড়িওয়ালাই তো সেখানে প্রোটেকশন পাবে। তো এখন আসেন, এসআর অ্যাক্টের 9 ধারা অনুযায়ী আনিত মোকদ্দমার ক্ষেত্রে কোনটি সঠিক না। তার মানে এখানে 3টি সঠিক, 1টি সঠিক হবে না। ঠিক আছে? সঠিক নয় যেহেতু বলছে, আমরা যেটা সঠিক নয়, যেটা 9 ধারার সাথে যায় না, কি বলছি, যেটা 9 ধারার সাথে, দেখেন এটা খুব ট্রিকি একটা কোশ্চেন। এই কোশ্চেনের ট্রিকটা বুঝলে আপনি অ্যান্সারটা পাইতে সুবিধা হবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার হলে গিয়ে এই ধরনের কোশ্চেন দেখে মাথা খারাপ হয়ে যায় যে এটা কি চাইছে অ্যাকচুয়ালি, এটা কি কি দিব আমি। বলতেছে 9 ধারার সাথে সঠিক নয় কোনটি। তার মানে এখানে যে 3টে অপশন আছে, 3টে অপশনই 9 ধারার সাথে যায়। ওকে, 3টে অপশনই 9 ধারার সাথে যাবে, একটি 9 ধারার সাথে যাবে না। সেটাই হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? মানে সঠিক নয় যেটা। তো আমরা দেখি যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। আমরা দেখবো যে 3টা সঠিক, একটা সঠিক নয়। শুরু করলাম নিচ থেকে, উপর থেকে শুরু করলাম। এটি স্থাবর সম্পত্তি সম্পর্কিত, এটা তো সঠিক, তাই না? 9 জি ধারার স্যার। ইমুভেবল প্রপার্টি নিয়ে করা হয় না? হুম। তার মানে এটা অ্যান্সার না। জি। আমরা খুঁজবো সঠিক নয়। ওকে, সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না, এটাও সঠিক। সঠিক। এটা সঠিক। বাদী সম্পত্তি থেকে বেদখল হয়েছেন, এটা তো অবশ্যই সঠিক, তাই না? তারা তো বেদখল হওয়ার কারণে তো মামলা করতে আসছে। তাহলে তিনোটা আমরা সঠিক পাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, বাদী সত্য প্রতিষ্ঠায় বাড়িতে হবেন। এটা খুব মানে আমি বলবো জেনুইন এবং ব্রিলিয়েন্ট একটা কোশ্চেন করছে, যে প্রশ্নটা সাজাইছে। এটা হচ্ছে সি ক্যাটাগরি কোশ্চেন, মানে এটা জানতে হলে আপনাকে ভালো লেভেলের স্টুডেন্ট হতে হবে এবং আপনারা এটা পারবেন। এখন আপনি বলবেন যে উপরে 3টা তো বুঝলাম, কিন্তু নিচেরটা আমি আন্দাজে দাগাইলাম, প্রশ্ন সঠিক হয়েছে, ফাইন, বাট এটা তো স্যার বুঝলাম না যে ঘটনাটা এরকম কেন। বাদী সত্য প্রতিষ্ঠায় বাড়িতে হবেন, এটা কি সঠিক না সঠিক না? সঠিক। স্যার এটা এটা সঠিক? সঠিক নয়। এটা কারণ সঠিক না মানে হচ্ছে যখন হ্যাঁ হ্যাঁ স্যার যখন আমরা 9 প্র্যাকটিক্যালি তো ধারায় আমরা মামলাটা দেখি। ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে ওই বাদী সেকশন 8 আন্ডারে আবার মামলা করতে পারবে সত্য প্রতিষ্ঠা করার জন্য।
আমরা এখানে খুঁজতেছি কোনটা সঠিক নয়, তার মানে এটা কিন্তু সঠিক নয় যে বাদী সত্য প্রতিষ্ঠায় বারিত হবেন না। আমি যদি এখানে একটা না লিখে দিতাম, এই জায়গায় যদি একটা না লিখে দিতাম, তাহলে এটা সঠিক হয়ে যেত। তার মানে এটা সঠিক নয়, নয় ধারার সাথে এই কথাটা যায় না। ওকে, নয় ধারার সাথে উপরে তিনটা কথা যায়, যে নয় ধারা ইমুভেবল প্রপার্টি নিয়ে, হ্যাঁ ইয়েস। নয় ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, হ্যাঁ ইয়েস। নয় ধারাতে অবশ্যই সে বেদখল হবে, হ্যাঁ ইয়েস। নয় ধারা করলে টাইটেলের মামলা করা যাবে না, বাড়িতে হবে মানে তো এটাই বোঝাচ্ছে, তাই না? নয় ধারা করলে টাইটেলের মামলা বাড়িতে হবে, হ্যাঁ না, এটা সত্য নয়, এটা সঠিক নয়। সুতরাং আমাদের উত্তর কোনটা? এইটা। তো এটাকে বলা হয়, যেমন ধরেন আমরা এবার একটু পিছনে যাই, একটু একাডেমিক আলোচনাতে যাই। আমরা এখন চলে যাবো সিপিসি সেকশন 11-এ চলে যাবো, রেস জুডিকাটা। আমরা জানি যে এখানে একটা মামলা অলরেডি হয়েছে, এখানে একটা কি মামলা অলরেডি হয়েছে, একটা মোকদ্দমা হয়েছে, এখানে আরেকটা মোকদ্দমা, সত্য প্রতিষ্ঠানে আরেকটা মোকদ্দমা। তো একটা যদি মামলা হয় আরেকটা মামলা করা যায়? একই জমি নিয়ে আরেকটা মামলা করা যায়? কথা বলেন। না স্যার, একই করা যায়। একই টাইটেলে সেম পার্টির মধ্যে মানে আমরা আর আমরা ওই টাইটেলের মামলা কথা পরে করা আসতেছি, যায় মানে না। একই সাবজেক্ট ম্যাটার নিয়ে প্রথমে আগে আমরা একই সাবজেক্ট ম্যাটার নিয়ে দুইটা হুম, মামলা চলে, কথা হচ্ছে চলে না, না না না। এটা রিট জুডিকেটার আন্ডারে পড়বে। ওকে, এখন আপনারা খাতা কলম দেন, এই মামলা কেন চলবে, মানে বাদী সত্য প্রতিষ্ঠায় বারিত হবেন না কেন, এটাতে আমরা চাই। আমি কিন্তু এখন একাডেমিক আলোচনা করতেছি, আমাদের কিন্তু কোশ্চেন আনসার শেষ। আপনারা খাতা কলম দেন, প্রথমে লেখেন যে উপরে লেখেন সেকশন 8 লেখেন, হ্যাঁ সেকশন 8 লিখে পাশে লেখেন সত্য প্লাস দখল। লিখছেন? 8 ধারায় কি কি জি আলোচিত স্যার। হয়, 8 ধারার মামলা কি কি আলোচিত হয়? এই স্যার আপনারা কিন্তু টাইটেল এন্ড পজিশন। টাইটেল এন্ড পজিশন। এবার একটা দাগ টানেন, ভাগের মতো একটা দাগ টানেন, নিচে লেখেন সেকশন 9। ইয়েস স্যার। সেকশন 9 এ কি আলোচিত হয়? পজিশন। শুধু দখল, শুধু কি? সবাই লিখতে পারছেন? দখল। সবাই লিখতে পারছেন? আমি জিজ্ঞেস করি। মিম আক্তার লিখছেন? মিম আক্তার শুনতে পাচ্ছেন? তারপরে অনামিকা লিখছেন? রুমানা রশিদ? জি স্যার, লিখছি। হ্যাঁ, এই যে আমরা এখন একটা ভাগ করব, খুব ইন্টারেস্টিং একটা ভাগ। লিয়া লিখছেন? জি। উপরে দিলাম কি সেকশন 8। সেকশন 8 এ আলোচিত হয় সত্য এবং দখল, সত্য প্লাস দখল। দখল। লিখছেন এভাবে? জি, সত্য প্লাস দখল, নিচে একটা দাগ হচ্ছে টানেন, সেকশন একটা 9। দাগ টানেন, নিচে লেখেন সেকশন 9 শুধু দখল। সেকশন 9 এ কি আলোচিত হয়? শুধু দখল। এখন আমরা একটা সিম্বল ভাগ দখল। করি, একটা থেকে এখানে কে কমন, কে কে আছে, কমন গুলা কেটে দেন, কমন কেটে দেন। দখল। দখল দখল তা থাকতেছে কি? সত্য। সত্য। থাকতেছে কি? তাহলে এই সত্য থাকতেছে না, তাহলে সত্যের মামলা কেন আমি করতে বারিত হব? তাহলে কি সত্যের মামলা করতে আমি বারিত হব? না। বুঝা গেছে এবার? জি স্যার, ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার? তার মানে 9 ধারা যদি মামলা আমি করি সেখানে আলোচিত হয়েছে দখল, 8 ধারা মামলা যদি করি সেখানে আলোচিত হবে সত্য এবং দখল। তো 9 ধারাতে যদি দখলের বিষয়টা আসছে, দখল দখল কেটে দিলাম, তাহলে কোন বিষয়ে আলোচিত হয় নাই, কোন বিষয়টা আলোচনায় আসে নাই, মানে কোন বিষয়ে কোর্ট কোন আলোচনা করে নাই? সত্য। 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 কোর্ট যে বিষয়ে কোনো আলোচনা করে নাই, কোর্ট যে বিষয়ে কোনো ইস্যু বানাই নাই, সেই ইস্যুটা আবার আসতে কোনো বাধা থাকা উচিত? না। বারিত হওয়া উচিত? না। তাহলে বারিত হইলে এটা কি সঠিক হবে কি সঠিক হবে না? সঠিক হবে না। এই জন্য অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বাদী সত্য জি। প্রতিষ্ঠায় বারিত হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এটাকে জি আমরা স্যার। বলবো, এটা ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ভাইভাতে এটা আমাকে জিজ্ঞেস করছিল, এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন, মানে রেস জুডিকাটার একটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বলে এটাকে। বলা হচ্ছে যে কে কোনো একজন, খেয়াল করে শুনেন, ধরেন এখান থেকে আমি এটা নাম নেই, ধরেন অনি। অনি হচ্ছে খুব তাড়াতাড়ি করার জন্য, ইমার্জেন্সি রিলিফের জন্য তার নালিশি জমি, তার যে জমি সেই জমিতে একজন বেদখল করছে, হ্যাঁ সে নিজে নিজে মালিকানা দাবি করে অনেকে এখান থেকে বেদখল করে ফেলছে। সে তাড়াতাড়ি ইমার্জেন্সি রিলিফের জন্য 9 ধারায় মামলা করছে। কয় ধারায় মামলা করছে? সবাই আমার সাথে বলেন, কয় ধারায় মামলা করছে? 9 ধারায়। 9 ধারায়। তো 9 ধারাতে অনেকে প্রমাণ করতে হবে কি 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 প্রমাণ করতে হবে? তার দখল ছিল এটা। তার দখল ছিল, তাকে ইলিগালি বেদখল করা হয়েছে এবং সে 6 মাসের মধ্যে মামলাটা করছে। এই 3টা জিনিস প্রমাণ করতে হবে, আর কিছু প্রমাণ করা লাগবে না। তো এই 9 ধারার মামলা করে অনি হাইরা গেল, কি করলো? অনি হারিয়ে গেছে। হেরে গেল।
হেরে গেল। অনি হেরে গেল। এখন অনি 8 ধারা মামলা করতে পারবে? আমরা তো জানি একটা মামলা করলে একই ম্যাটার নিয়ে, মানে সেম জমি নিয়ে অনি কি 8 ধারা মামলা করতে পারবে? পারবে যদি মালিকানা সত্ত্ব থাকে। পারবে? সবাই পারবে। বলেন এখানে কেন পারবে? এখানে রেস জুডিকাটা কেন হবে না? আহ, কারণ প্রথমত সে দখল মানে বেদখল হওয়ার মামলা করছে এবং পরবর্তীতে যখন রায় তার বিপক্ষে গেছে তারপরে হচ্ছে সে 8 ধারায় মালিকানা সত্ত্ব দেখায় মামলা করছে। এখানে রেস Good, জুডিকাটা কারণ 8 ধারাতে সে এখন কি প্রমাণ করবে? সত্য প্রমাণ করবে। কি প্রমাণ করবে? শর্ত প্রমাণ করবে। আপনারা আপনাদের খাতার দিকে তাকান না, আমি যে আপনাদেরকে একটা ভাগ করাইছি এটা তো আমি লিখতে পারতেছি না, আমার কাছে পেন টেপ নাই। ওখানেই তো দেখা যাচ্ছে যে দখল কেটে দিলেন না, থাকতেছে কি? হ্যাঁ হ্যাঁ, শর্ত। এই সত্যের বিষয়ে অনি 8 ধারায় মামলা করতে পারবে। এখন এবার উল্টো একটা উদাহরণ দিই। ধরেন এখানে আমাদের ইতি আছে। ইতি প্রথমে কি করলো? উকিলের ভুলে প্রথমে মামলা করে দিল কিসের? 8 ধারা মামলা করে দিল। সত্তর মানে 8 ধারায় মামলা করলে সেখানে কি কি প্রমাণ করতে হয়? সত্য এবং দখল। দখল। রাইট। সে 8 ধারা মামলাতে ইতি হেরে গেল। সেই মামলায় কি ইতি হেরে গেল। এখন ওই বদমাশ উকিল ইতিকে আবার বলতেছে তাহলে এক কাজ করে 9 ধারা মামলা করে দেন। তো 9 ধারাতে কি আলোচিত হবে? শুধু দখল। তাহলে দখলের বিষয়টা আগের মামলা আলোচিত হয়েছে না? জি। তো আগের মামলা যদি কোনো একটা ইস্যু আলোচিত হয় পরে সেই ইস্যু নিয়ে মামলা করা যায়? না না, তাহলে আপনি বাতিল হয়ে যাবে। রেস জুডিকাটা আন্ডারে পড়বেন না? জি। এটাকে কি রেস জুডিকাটা বলে? এটাকে বলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। কি বলে? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। সবাই লেখেন। আপনারা কি এই যে ভাগটা বসাইতে পারছেন ঠিক মতো? জি স্যার। আপনাদেরকে লিখতে বললাম ওইটা দিয়ে কিন্তু এই দুইটা কোশ্চেন ডান। মানে খুব ফাটাফাটি এই গ্রেডের কোশ্চেন, যেগুলো জানলে আপনার নিজের কাছে খুব কনফিডেন্ট মনে হবে যে আমি একটা ভালো ল স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, আমি অনেক কিছু জানি। ভাইভাতে আটকাইতে পারবেন। আমি আরেকবার এটা ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে এটা ভুল করেন। ধরেন ইতি জমি থেকে বেদখল হয়েছে, সে লয়ারের কাছে গেছে, লয়ারটা হচ্ছে একটা পাজি লয়ার বা সে ঠিকমতো আইন জানে না। সে শুরুতে করে দিল কিসের মামলা? সত্য ঘোষণা মামলা। কিসের মামলা? সত্য শর্ত ঘোষণার মামলা। ঘোষণার মামলা। সত্য ঘোষণার মামলা কোন ধারায় করতে হয়? সেকশন 8 8 এবং ধারায়। 8 ধারায় এবং সেকশন 8 and 9। 9 না, 8 এবং 42। ও আচ্ছা। হ্যাঁ, সেকশন 8 এ কি কি প্রমাণ করতে হয়? সত্য এবং শর্ত এবং দখল। তো ইতি এই মামলা কি হেরে গেল? কি করলো? হেরে গেল। হেরে গেল। হেরে যাওয়ার পর উকিলকে ধরলো, উকিল বললো যে আচ্ছা এটা হেরে গেছেন, আরেকটা মামলা করি চলেন। তখন 9 ধারা মামলা করলো। কিসের মামলা করলো? 9 ধারায়। 9 ধারার মামলা। তো 9 ধারা মামলাতে দখলের মামলা। হ্যাঁ দখলের মামলা করলো। তো এই এখন কোর্ট বলবে যে আগের মামলাতে দখলের বিষয়টা আলোচিত হয়েছে না? জি, হয়েছে। হয়েছে না? আপনি আপনার পক্ষে যাই নাই দেখি তো আপনি হেরে গেছেন, তাই না? হুম। এখন আপনি আবার এই সেম দখল নিয়ে কি আবার মামলা চালাতে পারবেন? না। চলবে? তাহলে এটা রেস জুডিকেটার আন্ডারে পড়বে, কারণ যে বিষয়টা করবে না। আগের মামলায় আলোচিত হয়েছে। সিম্পল খেয়াল করেন, রুলটা হচ্ছে যে বিষয়টা আগের মামলায় আলোচিত হয়েছে সেম বিষয় পরের মামলাতে আলোচনা করার আলোচনা এটাকে বলা হয় কি? রেস জুডিকাটা। কি বলে? দোবারা দোষ। রেস যে আগে জুডিকাটা। বাবা আগে তো একবার এটা নিয়ে আলোচনা হয়েছে, আবার এটা নিয়ে কেন নিয়ে আসছে? ক্লিয়ার? ক্লিয়ার। এটাকে কি রেস জুডিকাটা বলে? রেস জুডিকাটা। কি রেস কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। আচ্ছা, এটা আমি ইতিকে ধরি। আবার মনে করেন যে ইতি ভাইবা দিচ্ছে, হ্যাঁ আমি বলবো ইতিকে যে ইতি অ্যান্সার করেন যে কেউ একজন সত্য ঘোষণা মামলা করে হেরে গেল, হ্যাঁ, তো জি স্যার। পরবর্তীতে ওই জমি নিয়ে দখল উদ্ধারের মামলা চলবে? না স্যার। এবার ব্যাখ্যা করেন। না স্যার বললে হবে না, বলেন যে স্যার কেমনে কেমনে হবে না, ব্যাখ্যা করেন। কারণ সত্য ঘোষণার মামলা ওখানে হচ্ছে দুইটা বিষয় দেখতে হয়, একটা হচ্ছে আপনার দুইটা বিষয় প্রমাণ করতে হয়, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে দখল। এখন রাইট। যেহেতু এখানে দখলের উপর অলরেডি হচ্ছে হার্ড হয়ে গেছে বিষয়টা, সাবজেক্ট ম্যাটারটা চলে এসেছে, সেক্ষেত্রে আমরা সেম সাবজেক্ট ম্যাটারের আমরা উপর একটু আমরা আমরা আলাদাভাবে একটু একটা হচ্ছে ওয়েট case করতে বলবো। ওয়েট আমরা একটু আইনের ভাষায় বলি। আপনি বলবেন যে যেহেতু স্যার দখলের বিষয়টা ওই ইস্যুতে ছিল, এই ইস্যুটা অলরেডি সেটেল, এভাবে বলবো যে স্যার দখলের বিষয়টা যেহেতু আলাদা ইস্যুতে সেটেল হয়ে গেছে, এই দখল বিষয়ে নতুন করে ইস্যু এনে কোনো মামলা চলবে না। ওকে, ইস্যু বলবো আমরা। কি বলবো? দখলের ইস্যুটা যেহেতু আগে আলোচিত হয়ে গেছে। বলেন তো আরেকবার। যেহেতু আহ সত্য ঘোষণা মামলা যেহেতু দখলের ইস্যুটা অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওই ইস্যুর উপর নতুন কোন মামলা নিয়ে আসতে পারবো না বা আসবে না। গুড। এখন আমি যদি বলি যে আচ্ছা এটা এটা কি কোনো প্রিন্সিপাল আছে? কেন পারবো না? এটা নিয়ে কোনো প্রিন্সিপাল আছে? আছে। জি আছে। স্যার, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা।
না, কনস্ট্রাকটিভের আগে যাবেন না, আপনি বলবেন যে স্যার এটা রেস জুডিকেটর আন্ডারে পড়বে, মানে উনাকে আপনি একটা একটা করে, মানে আপনি আপনার কোশ্চেন পাঠাবেন, ঠিক আছে, এটা একটা ট্রিক, ডিরেক্টলি ওখানে চলে যাবেন। আপনি বলবেন যে স্যার এটা হচ্ছে সেকশন 11 আন্ডারে রেস জুডিকেটরে পড়বে, তখন সে আপনাকে বলবে, দেখেন আপনি আপনি কিন্তু ওই প্রশ্নকর্তাকে আপনার পথে হাঁটাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু একটা ট্রিক ভালো করার ভাইভাতে। আপনি বলবেন যে স্যার এটা রেস জুডিকেটর আন্ডারে পড়বে, তখন বলবে যে তখন সে বলবে যে কোন রেস জুডিকেটর, তখন আপনি কি বলবেন? কনস্ট্রাকটিভ রেজিস্ট্রেড কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এই যখন এটা বলবেন তখন গিয়ে সে হচ্ছে এই মার্কটা নিবে, এটাকে বলা হয় মার্ক ক্যারিং কোশ্চেন। মানে এটা হচ্ছে হারকিউলিসের সাপের মতো, একটা মাথা ফালাই দিলে দুইটা বেরো, দুইটা মাথা ফালাই দিলে চারটা বের হয়, হ্যাঁ। তো চারটা যদি আপনি কাটতে পারেন তখন গিয়ে আপনি টোটাল অ্যান্সারটা পাবেন। আপনি শুরুতে একটা উত্তর বলে বা লাস্টে গিয়ে যদি আপনি যেটাকে বলা হয় মার্ক ক্যারিং কোশ্চেন সেটা যদি অ্যান্সার না করতে পারেন, আপনার কিন্তু সে মার্ক দিবে না। লাস্টে যখন সে জিজ্ঞেস করলো যে এটাকে কি রেস জুডিকাটা বলে, যখন আপনি বলতে পারলেন যে এটাকে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বলে, তখন আপনি ফুল মার্কস পেয়ে যাবেন এবং তিনি খুবই ইমপ্রেসড হবেন আপনার অ্যান্সারে। ওকে, তাহলে বুঝা গেছে এটা। আবার উল্টা করে একটা বলি, কাকে কাকে ধরবো? লিয়া আছেন? জি। আপনি কি ভলান্টিয়ার হবেন, অ্যান্সার দিবেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনি একটু জোরে বলেন, শুনতে পাচ্ছেন। ধরেন আপনাকে কোশ্চেন করা হলো, ধরেন কেউ একজন দখল উদ্ধারের মামলা করলো, হেরে গেল, পরবর্তীতে সে কি সত্য ঘোষণা মামলা করতে পারবে? হ্যাঁ, জি করতে পারবে, কারণ দখল উদ্ধারের মামলায় তো সত্য নিয়ে মানে আলোচনা হয়নি, এই জন্য পরবর্তীতে চাইলে সত্য ঘোষণার জন্য মামলা করতে পারবে। কোন ধারায় করবে? সত্য ঘোষণা মামলা করবে সেকশন 8 আর 42 এর আন্ডারে। এই 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 মামলার তামাদি কত বছর? 12 বছর। ভেরি গুড, দারুণ, খুব ভালো করছেন আপনি। দেখেন এই একটা কোশ্চেন একটা ট্রিকে একটা ব্যাপারে আলোচনা করা হয়ে গেছে, এটা অনেকের মাথায় এটা কাজ করে না। আমরা এটা দিয়ে শিখে ফেললাম, সত্য ঘোষণাও শিখলাম, নয় ধারাও শিখলাম, আমরা এটার পাশাপাশি রেস জুডিকাটাও শিখলাম। রেস জুডিকাটা সবচেয়ে কঠিন যে বিষয় সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, সেটাও শিখে গেলাম দুইটা কেসের মাধ্যমে, দুইটা উদাহরণের মাধ্যমে। আশা করি এটা আপনারা কখনো ভুলবেন না। ওকে, এখন চলেন আমরা 61 নম্বর কোশ্চেনে যাই। এক্স ওয়াই এর অধীনে 2 বছর শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করবেন মর্মে চুক্তিবদ্ধ। এটা তো আমরা যারা কন্ট্রাক্ট অ্যাক্ট করছি এখানে আমরা পড়ে আসছি যে রেস্ট্রেইন অফ ট্রেড করে যদি কোনো এগ্রিমেন্ট করা হয় সেটা শুরুতেই বা কাউকে কাজ করতে বাধ্য করা বা কাউকে কাজ করতে মানে হচ্ছে কম্পেল করা যাবে না। তো এটা তো আমরা শুরুতেই জানি। তো এই ধরনের কন্ট্রাক্ট কি হবে বলুন তো? এই ধরনের কন্ট্রাক্ট কি এটা বলবৎ করা যাবে? বলবৎ করা না। যাবে? এটা না, বলবৎ বলবৎ করা যাবে না। যাবে না। রাইট, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে গ। এটা আমরা ওই যে কমন সেন্স থেকে পারবো, কারণ এটা পার্সোনাল ভলিউশন, হ্যাঁ, কাউকে কোনো ব্যক্তিকে, কারণ এগুলো হচ্ছে দাস প্রথা অনেক আগে ছিল, এখন এটা নাই। আগে বাধ্য করা যেত, এখন কাউকে বাধ্য করা যায় না। এই জন্য আপনারা যারা এলএলবি পাস করার পরে বিভিন্ন ব্যাংকে ট্যাঙ্কে ঢুকবেন, লিখবে যে আপনি 3 ইয়ার্স 4 ইয়ার্স আমাদের এখানে থাকতে হবে, বন্ড দিতে হবে। আপনি বন্ড দিয়ে দিবেন চোখ বন্ধ করে, যে স্যার 3 ইয়ার্স কেন, আমি 30 বছর থাকবো। কিন্তু আপনি জাজ হওয়ার পরে বা লয়ার হওয়ার পরে বা কিছু হওয়ার পরে চলে আসবেন, আপনার এগেনস্টে তারা কোনো কিছুই করতে পারবে না, কারণ এই ধরনের বন্ড কি কি নয়, বলবৎযোগ্য নয়। নয়। ওকে, 62তে আসেন। এসআর অ্যাক্টের কোন ধারায় প্রিভেন্টিভ রিলিফের কথা বলা আছে? এসআর অ্যাক্টে 5 ধরনের রিলিফের কথা বলা আছে। কয় ধরনের রিলিফ? 5 5 ধরনের। ধরনের। 5 ধরনের রিলিফের কথা বলা আছে কোন ধারায়? 5 ধারায়। এটা হচ্ছে মানে মুখস্থ থাকা সহজ হিসাব। 5 ধরনের রিলিফ বলা আছে কোন ধারায়? 5 ধারায়। কোন ধারায়? 5 ধারায়। কিন্তু প্রিভেন্টিভ রিলিফটা এটা কোথায় বলা আছে? 55 ধারায়। 5 ধারার গ উপধারা। না না, সেকশন 6 এ বলা আছে। সেকশন 6 এ কোথায় বলা আছে? সেকশন 6 এ। এখন এই 5 ধারা, এই 5 ধারা যে 5টা রিলিফ বলছে, 5টা রিলিফ সবাই বলতে পারবেন? এটা সঠিক উত্তর কিন্তু এটা, মানে প্রিভেন্টিভ রিলিফটা কোথায় বলা আছে? 6। তো এখন আমরা আলোচনা করবো এটা নিয়ে, ওটা তো উত্তর চলে আসে, এটা আর পরীক্ষা আসবে না। আমরা এখন কথা বলবো এটা নিয়ে, প্রিভেন্টিভ রিলিফ নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো শুধু রিলিফ নিয়ে। এসআর অ্যাক্টে যে রিলিফ, এই যে এখানে কি লেখছে, স্পেসিফিক রিলিফ লেখছে না? এই স্পেসিফিক রিলিফ কয় ভাবে দেওয়া যায়? 6 ভাবে দেওয়া যায়। না, 5 সরি 5 ভাবে দেওয়া যাবে। 5 ভাবে দেওয়া যায়। কোন ধারায় বলা আছে? 5 ধারায়। 5 ধারায়। এটা হচ্ছে মানে মুখস্থ রাখা সহজ হিসাব। 5 ভাবে রিলিফ দেওয়া যায়, বলাও আছে কোন ধারায়? 5 ধারায়। 5 ধারা। আর ভুলবেন না, তাইলে আজকে থেকে মনে রাখবেন যে স্পেসিফিক রিলিফ কয় রকম? 5 রকম। কোন ধারায় বলা আছে? 5 ধারায়। এখন এই সবগুলো রিলিফ আমাকে কে বলতে পারবেন? স্যার আমি বলেন তো।
কোনো সম্পত্তি দখল গ্রহণ করে তা মানে যে দাবিদার থাকবে তাকে অর্পণ করার মাধ্যমে। তারপর হচ্ছে যে আম, কোনো একটা বিষয়ে আমার বাধ্যবাধকতা আছে, সেই কাজের আদেশ প্রদানের মানে সেই কাজটা করতে বাধ্য করার মাধ্যমে। কোনো কাজ করতে আমার নিষেধ নিষেধ আছে, সেই কাজটা করতে নিষেধ করার মাধ্যমে বা বিরত রাখার মাধ্যমে। আর কোনো একটা সম্পত্তি ক্ষতিপূরণ না না ঘোষণার মাধ্যমে। আর আচ্ছা, হচ্ছে শুনেন ওই শুনেন শুনেন আমরা জাস্ট 5টা যে রিলিফ সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া রাখবো, এখানে সিরিয়ালি বলার কিছু নাই। হ্যাঁ, তো এটাকে আমরা একটা ছোট্ট একটা নেমোনিক ইউজ করবো। ধরেন একটা একটা লোক আছে, তার নাম হচ্ছে পপ, পিওপি লেখেন, পিও খাতার মধ্যে লেখেন পিওপি, পপ। তো সে হচ্ছে আপনার মেডিকেল পাস করে ডক্টর হয়েছে, এখন তার নামের আগে লেখে ডক্টর পপ, লেখেন ডিআর ডট পিওপি। হ্যাঁ, ডক্টর পপ। এই ডক্টর পপের মধ্যে এটা ঢুকে গেছে। এবার আমি ডক্টর পপকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি, সবাই লিখছেন? একটু আবার বলবেন? ডক্টর পপ মানে? হ্যাঁ, ডক্টর, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, জি শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ডক্টর পপ, ডিআর, ডক্টর কিভাবে লিখি আমরা, ডি আর দিয়ে লিখি না, হ্যাঁ হ্যাঁ, পিওপি। আর কখনো ভুলবেন না, আমি অলরেডি 5বার বলছি, শুনলে মুখস্থ হয়ে যাবে। মানে এটা হচ্ছে একটা ডক্টরের নাম আর কি। এরকম একটা ডক্টরের নাম লাইফে মুখস্থ করলে এত কঠিন কিছু না, কিন্তু এটা দ্বারা আপনি অনেক ভালো কিছু করতে পারবেন আপনার জীবন। তো ডক্টর পপ দিয়ে আমি বুঝাই, দেখেন ডি দিয়ে হচ্ছে লেখেন ডিক্লারেশন, একটা অ্যারো চিহ্ন দিয়ে উপরে লেখেন ডিক্লারেশন, মানে ডিক্লারেশন দেওয়ার মাধ্যমে রিলিফ দিতে পারবে। আর হচ্ছে রিসিভার নিয়োগ করবে। ডিক্লারেশন কি একটু আগে পড়াইছি, ডিক্লারেশন কোনটা, কোন ধারায়? 42 ধরে। ভেরি গুড ভেরি গুড, এই সত্য ঘোষণা যেটাকে বলে, ঘোষণা, ডিক্লারেশন, ঘোষণা। অনেক সময় পরীক্ষার মধ্যে কিন্তু সত্য ঘোষণা লিখবে না, লিখবে শুধু ঘোষণা, ওইটাই ধরে নেবেন ডিক্লারেশন। তাইলে ডক্টর লিখতে ডিআর লাগে, ডিআর এর মধ্যে দুইটা গেল, ডিক্লারেশন, রিসিভার। আর পপে আসেন, পিতে হচ্ছে বাই প্রিভেন্টিং সামওয়ান, পিতে লেখেন প্রিভেনশন, কাউকে মানা করবে, যেটা সে লিগালি করতে পারে না সেটা করতে মানা করবে। মানে by preventing a party from doing a thing which he is under obligation not to do, যে যেটা আইনগতভাবে করতে পারে না তাকে সেটা করতে মানা করবে, এটা হচ্ছে পি, প্রিভেন্টিং। ওতে হচ্ছে যেটা সে আইনগতভাবে করতে বাধ্য তাকে সেটা করতে অর্ডার করবে, কি করবে? অর্ডার করবে, লেখেন অর্ডারিং টু ডু, মানে অর্ডার। প্রথম পিতে লিখছেন প্রিভেন্টিং, ওতে লেখেন অর্ডারিং, অর্ডারিং। অর্ডারিং টু ডু। হ্যাঁ হ্যাঁ, আর লাস্টে যে পি ওটাতে লেখেন পজেশন টেকিং, পজেশন টেকিং, দখল উদ্ধার। এবার আমি আর বলবো না, আমি একজনের কাছ থেকে সবগুলো শুনবো। অনামিকা বলেন, সবগুলো বলেন, ডক্টর পপকে ব্যাখ্যা করেন। স্যার আমি পুরোটা লিখতে পারিনি এখনো, কোনটা কোনটা লিখতে পারেননি? আরেকবার বললে ভালো হতো পুরোটা। আপনি ডক্টর পপ লিখছেন? জি লিখছি। এবার তাইলে একজন বলবে, আপনি সেটা, তহিদ বলেন। তো অনামিকা শুনেন। প্রথমটা হচ্ছে ডক্টরের ডিআর। ডি মিন্স ডিক্লারেশন, আর মিন্স রিসিভার। তারপর হচ্ছে পপ, পিওপি, পপ। পপের প্রথম টিটা অর্থ হচ্ছে প্রিভেন্টিং টু ডু সামওয়ান। আর পি এর ও দ্বারা বোঝাচ্ছে অর্ডারিং টু ডু। আর পি এর লাস্টের যে পিটা আছে সেটা দ্বারা বোঝাচ্ছে পজিশন টেকিং। আমি রাইট। না কিছু শুনতে পারছি না, মানে একটু যদি লিখে দিত তাহলে ভালো হতো স্যার। আচ্ছা, দাঁড়ান। ইতি আছেন? ইতি জি স্যার। এটা ব্যাখ্যা করেন, এটা বুঝান, অনামিকা শুনেন। ডক্টর পপকে স্যার বলেন, এখানে হচ্ছে 5টা বলেন। 5 ওয়ার্ড, ডক্টর পপ। D হ্যাঁ for declaration, R for receiver, P for prevention, হুম, someone for not to do. তো ব্যাখ্যা R, করা লাগবে না, বুঝবো। আচ্ছা, হুম। R for order,
P for possession taking. না, এখানে তো O পপ তো for ordering to do. হ্যাঁ, রাইট রাইট ordering to আর লাস্টের পিতে কি possession Position taking. taking. রাইট পজিশন থেকে মানে দখল উদ্ধার। এবার 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 অনামিকা বলেন। স্যার হচ্ছে প্রিভেনশন, ও হচ্ছে অর্ডার, আর পি হচ্ছে পজিশন থেকে মানে পজিশন নিয়ে নেওয়া আর কি, মানে পজিশন উদ্ধার করে দেওয়া, জি পজিশন জি জি টেকিং। আপনি যে জি ব্যথাকল হয়েছেন, আপনার পজিশনটা আইন কোর্ট উদ্ধার করে দিবে। এই পাঁচ ভাবে কি দেওয়া যায়, রিলিফ দেওয়া যায়। আজকে থেকে মনে থাকবে, জি, মনে মনে থাকবে, থাকবে। এটা আর ভুলেন না। হ্যাঁ, এভাবে করে যদি মাথায় রাখতে পারেন তাইলে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে আসি, তাইলে যদি নেক্সট এরকম প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন রিলিফটি এসআরএক্টের আন্ডারে দেওয়া হয় না। তো ধরেন এখান থেকে তিনটা দিল, আরেকটা দিল হচ্ছে অন্য জায়গা থেকে আইনা দিল, সেটা আইনা এখানে যখন দিল, যেমন ধরেন কথা কথা নিম্নের কোন রিলিফটি দেওয়া হয় না এরকম করে, আচ্ছা এখানে কি কোথাও কম্পেনসেশনের কথা বলা আছে? না, আছে তো আমি ধরেন এই যে এবার সামনে যে পরীক্ষা, সেখানে আমি বললাম যে নিম্নের কোন রিলিফটি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আওতায় মধ্যে পড়ে না, বা নিম্নের কোন মাধ্যমে স্পেসিফিক রিলিফ দেওয়া হয় না। প্রশ্নটা হচ্ছে এরকম, আমি বললাম যে প্রিভেন্টিং টু ডু, তারপর হচ্ছে বাই অর্ডারিং সামওয়ান, প্রিভেন্টিং নট টু ডু বাই অর্ডারিং সামওয়ান টু ডু, দেন বললাম যে বাই অ্যাপয়েন্টিং রিসিভার, লাস্টে বললাম যে বাই অ্যাওয়ার্ডিং কম্পেনসেশন। তাহলে উত্তর কোনটা হবে? বাই অ্যাওয়ার্ডিং কম্পেনসেশন। রাইট, কারণ এটা এই পাঁচটার মধ্যে পড়ে না। ক্লিয়ার? জি স্যার। এবার দেখেন, বিবাদীর জন্য হার্ডশিপ হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়, এই সংক্রান্ত ধারণা পাওয়া যায়। মানে এটাকে আমরা চলে যাবো এখন ডিরেক্টলি সেকশন 22। এটা খুবই একটা হট সেকশন, এটা আপনারা মাথায় রাখেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমরা জানি যে স্পেসিফিক রিলিফ কখন দেওয়া হয় কখন দেওয়া হয় না, সেটা আমি আলোচনা করব। কিন্তু কিছু কিছু সময় স্পেসিফিক রিলিফ রিফিউজ করা হয়। কি করা হয়? রিফিউজ করা হয় তিনটা সময়। যদিও এগুলো ডিরেক্টলি মানে জোর করে চাইলে বলবৎ করা যায়, বাট কোর্ট সেটাকে রিফিউজ করে কিছু মানবিক কারণে। আপনারা সব মনে রাখবেন যে এই যে ইকুইটি আছে না, এই এসআর অ্যাক্টের মধ্যে ইকুইটির পুরো ধারণাটা কিন্তু ঢুকানো হয়েছে। ইকুইটি একটা কাইন্ড অফ হচ্ছে জাস্টিস এবং ইনসাফের মধ্যে পার্থক্য আছে। কমন লতে কিন্তু রাজা বিচার করতো, কমন ল বিচার করতে গিয়ে দেখলো যে কমন ল খুব খুব রিজিড, খুব ফর্মাল, ন্যায় বিচার হচ্ছে না। তখন রাজা কি করলো, জুডিকেচার অ্যাক্ট করে বললো যে তুমি ইকুইটি কোর্ট করো, সেখানে তুমি একটু ফ্লেক্সিবল হও, একটু কি বলে মানে আরেকটু শুনো, আরেকটু তুমি কম কঠোর হও, এর মাধ্যমে তুমি ন্যায় বিচার নিশ্চিত করো। ঠিক আমরা যদি শক্তভাবে বলতে চাই যে তুমি চুক্তি করছো, তোমার এখন বিক্রি করতেই হবে, তাহলে দেখা গেল কি ওই লোকটা অনেক সময় হার্ডশিপের মধ্যে পড়ে যায়। কিসের মধ্যে পড়ে যায়? হার্ডশিপ। যেমন একটা উদাহরণ দিই, ধরেন ইতি ঢাকায় একটা তার জায়গা আছে, এটার জন্য আমার কাছে সেল করার জন্য সেটা চুক্তি করলো। পরে ইতি বললো যে আমি জমিটা বিক্রি করবো না। আমি বললাম যে কেন, আপনি তো আমার কাছে সাথে চুক্তি করলেন বিক্রি করার জন্য। পরে ইতি দেখাইলো যে এই ঢাকার এই জায়গা ছাড়া ইতিদার কোথাও কোনো জমি নাই, জায়গা নেই। তাহলে এই জায়গা যদি সে বিক্রি করে, তাহলে সে কিসের মধ্যে পড়ে যাবে? তাকে রাস্তায় চলে আসতে হবে না? জি, তাহলে এটা ইতির জন্য কি হবে? Hardship. হার্ডশিপ হবে। কি হবে? হার্ডশিপ হবে। তাহলে হার্ডশিপ হবে। তিনটা গ্রাউন্ডে স্পেসিফিক রিলিফ রিফিউজ করা হয়। কয়টা গ্রাউন্ডে? তিনটা গ্রাউন্ডে। সেগুলো কি কি লেখেন? HUL, ফুল। হ্যাঁ, এইচ এ কি? হার্ডশিপ। ইউতে হচ্ছে কি? আনফেয়ার অ্যাডভান্টেজ যদি দেওয়া হয় কাউকে। আনফেয়ার অ্যাডভান্টেজ মানে এই চুক্তিটা যদি বলবৎ করা হয়, তাহলে প্লেন্টিফ একটা সরি মানে কি বলবো, কোনো একটা পক্ষ একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে। লাস্টেরটা কি বললেন? লাস্টেরটা হচ্ছে এল এ HU? হচ্ছে লস, ইউতে হচ্ছে ও আনফেয়ার অ্যাডভান্টেজ, ইউতে হচ্ছে হ্যাঁ। আনফেয়ার অ্যাডভান্টেজ। আর ইউতে হচ্ছে আনফেয়ার অ্যাডভান্টেজ তারপর প্রথমটা হচ্ছে হার্ডশিপ, লাস্টে হচ্ছে লস। লস। হুম হুম।
এই শুধু লসের ক্ষেত্রে, মানে এই তিনটা আমরা একসাথে আমরা পড়লাম এই কারণে, কারণ তিনটাই হচ্ছে সেকশন 22-এ বলা আছে। শুধু লসের ক্ষেত্রে কি করা যাবে? স্পেসিফিক রিলিফ বলবৎ করার সুযোগ আছে। আমরা এই তিনটা যে সিচুয়েশন, এই তিন সিচুয়েশন কার পক্ষে বলতেছি? ডিফেন্ডেন্ট নাকি প্লেন্টিফ? ইতি কোথায়? ইতি ডিফেন্ডেন্ট। স্যার প্লেন্টিফের পক্ষে বলতেছি। কার পক্ষে বলতেছি? প্লেনটিফের পক্ষে। হ্যাঁ, তো আমরা যদি দেখাই যে এই চুক্তিটা যদি বলবৎ করা হয়, তাহলে প্লেন্টিফের কি হবে? হার্ডশিপ হবে। কি হবে? হার্ডশিপ হবে। হার্ডশিপ তাহলে হবে। তাহলে এই চুক্তিটা বলবৎ হবে না, ক্রস। তারপর যদি দেখি যে এই এই চুক্তিটা যদি বলবৎ করি, প্লেন্টিফ কি হবে? আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে। কি হবে? আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে। তাহলে এই চুক্তি বলবৎ করা হবে না। আর লাস্টে আমরা যদি দেখি যে এই চুক্তিটা বলবৎ যদি না করি, তাহলে প্লেন্টিফের কি তাহলে হবে? লস হবে। তাহলে লস তখন হবে। চুক্তিটা আমরা কি করব? বলবৎ বাতিল করে না, বলবৎ চুক্তিটা যোগ্য না। বলবৎ করব মজবুত করবো না। না। না, যদি প্লেন্টিফের লস হয়, চুক্তি যদি যদি চুক্তিটা বলবৎ না করি, প্লেন্টিফের যদি লস হয়, তখন চুক্তি বলবৎ করতে হবে না? জি। রাইট। তাহলে সেকশন 22-এর তিনটে সিচুয়েশনের কথা বলছে। দুই সিচুয়েশনে আমরা রিফিউজ করব, এক সিচুয়েশনে আমরা সেটাকে কি করব? অ্যালাউ করব। দুই সিচুয়েশনে যে রিফিউজ করব, সেই দুইটা সিচুয়েশন কি কি? হার্ডশিপ এন্ড আনফেয়ার অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। আর কোনটাতে অ্যালাউ করব? যখন দেখবো যে প্লেন্টিফের কি হচ্ছে? লস হয়ে যাচ্ছে। সাবস্টেনশিয়াল লস হচ্ছে। একটা উদাহরণ দেই। রেলওয়ে কোম্পানিকে কামাল তার জমি দিয়ে দিল। কি দিয়ে দিল? জমি দিয়ে দিল। মানে রেলওয়ে একটা ট্র্যাক যাবে কামালের বাড়ির উপর দিয়ে। কামাল বলল যে কামালকে বলা হলো, তোমাকে আমরা অন্য একটা জায়গাতে স্থানান্তর করব। কি করব? অন্য একটা জায়গাকে তোমাকে আমরা বাসা করে দেব। তো কামাল অলরেডি জমি দিয়ে দিছে এবং কামালের জায়গার উপর দিয়ে রেলওয়ে ট্র্যাক চলেও গেছে, কিন্তু রেলওয়ে কোম্পানি আর কামালের সাথে যোগাযোগ করে না। তার মানে কামালের পার্ট অফ কন্ট্রাক্টটা কিন্তু কমপ্লিট করলো, কিন্তু রেলওয়ে কোম্পানি এখনো তাদের যে পার্ট অফ পারফরমেন্স সেটা এখনো কি করে নাই? কমপ্লিট করে নাই। সম্পূর্ণ করে নাই। তাহলে এখানে কামালের একটা অলরেডি একটা লস হয়ে গেল না? ইয়েস। তো তাহলে কামাল কি এখন রেলওয়ে কোম্পানির বিরুদ্ধে মামলা করে রিলিফ পাবে কি পাবে না? পাবে। পাবে। বুঝা গেছে? এবার হার্ডশিপের একটা উদাহরণ দিই। ইতি আমার সাথে চুক্তি করলো যে স্যার আপনাকে আমি ঢাকার যে জায়গাটা আছে সেটা সেল করবো। হ্যাঁ, পরে মামলা করতে 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 গিয়ে ইতি দেখাইলো যে এই জায়গাটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমাকে রাস্তায় থাকতে হবে। তাহলে ইতির জন্য এটা হার্ডশিপ হবে না? জি। তাহলে এখন কোর্ট কি এটা বাস্তবায়ন করবে? হ্যাঁ, করবে। কোর্ট এটা বাস্তবায়ন করবে? না স্যার করবে না। না, করবে না। করবে না। কোর্ট বলবে যে, কোর্ট মানে যে আমাকে বলবে যে এইটা আমরা সুনির্দিষ্টভাবে বলবৎ করতে পারবো না। কারণ এই হার্ডশিপের মামলাতে মামলাটাকে, এই হার্ডশিপের ইস্যুতে মামলাটাকে করবে? ইতি করবে না আমি করব? ইতি করবেন। না স্যার, এটা আপনি করবেন। এটা আমি করব, কারণ এটা জমি ঠিক জমি না। আমার হ্যাঁ, লাগে। আমার আচ্ছা, উপর ওটা হার্ডশিপ একটু হচ্ছে আবার যে না। একটু বুঝাবেন হার্ডশিপের এটা প্লিজ। আচ্ছা, আমি বলি। আমি ইতির সাথে একটা চুক্তি হলো আমার, যে ইতি আমাকে তার ঢাকার একটা বাড়ি আছে সেটা সেল করবে। হ্যাঁ, জি। কিন্তু ইতি সেটা সেল করতেছে না। আমরা জানি কন্ট্রাক্ট ফর সেল স্পেসিফিক্যালি পারফর্ম করা যায়, রাইট? ওই যে একটু জি। আগে যেটা বললাম, ওই যে ডিক্লারেশনের মাধ্যমে কোর্ট আমাকে এটা দিবে, ডিক্লারেশন দিবে যে আজকে থেকে এই বাড়িটার মালিক আমি। তো ডিক্লারেশনটা শুট করা হলো। তো তাহলে প্লেইন্টিফটাকে আমি, হ্যাঁ, ডিফেন্ডেন্টকে ইতি। ইতি। তো ডিফেন্ডেন্ট যদি দেখায় যে এই কন্ট্রাক্টটা যদি বাস্তবায়ন করা হয়, এই চুক্তিটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে ইতিকে রাস্তায় থাকতে হবে। কোথায় থাকতে হবে? এটা রাস্তায়। ওনার জন্য হার্ডশিপ হবে। রাইট, কারণ তার একটাই মাত্র বাড়ি, আর কোনো বাড়ি নাই। বাড়ি, হ্যাঁ। তখন কোর্ট এটা কি বাস্তবায়ন করবে কি করবে না? এটা বলবৎ করবে কি করবে করবে না? না। করবে না। ক্লিয়ার হয়েছে? জি, জি। ওকে, বাকিটা একটু আপনারা পড়ে নিয়ে, কারণ এখানে তো এই যে আন্ধাভাবে পড়াই দিছি, তো বোর্ড টোড থাকলে বা প্যান্টের থাকলে সুবিধা হইতো, নাহলে কনফিউজ হয়ে যাবে। এবার আসেন, এসআর অ্যাক্টের 12 ধারা অনুসারে কতটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য, মানে কয়টি ক্ষেত্রে
এসআর রিলিফ মানে স্পেসিফিক রিলিফ দেওয়া যায়? কয়টি ক্ষেত্রে? এটা তো আমরা 5টি। সবাই জানি। কয় ক্ষেত্রে? কয়টি ক্ষেত্রে? না না, এটা একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ কয় ভাবে দেওয়া যায়, আর এখানে ও বলতেছে আচ্ছা, হ্যাঁ। 12 ধারা অনুসারে কয় ক্ষেত্রে আপনি স্পেসিফিক রিলিফ এনফোর্স করবেন, কয় ক্ষেত্রে এটা বলতেছে। ওটা হচ্ছে ধরন, আর এটা হচ্ছে মামলার রকম। হ্যাঁ, মানে সিচুয়েশন। ওটা হচ্ছে আপনি রিলিফের ধরনটা বলতেছে, পাঁচ ধরনের রিলিফ দেওয়া যায়। আর এখানে বলতেছে, এখানে কি বলতেছে যে কোন কোন সিচুয়েশনে, কয় সিচুয়েশনে এই ধরনের রিলিফ দেওয়া যাবে, সেই সিচুয়েশনটা বলতেছে। কয় সিচুয়েশন? 4 সিচুয়েশন। 4 সিচুয়েশন। তাহলে 12তে সিচুয়েশন গুলো বলতেছে যে কয়টি সিচুয়েশনে ওই 5 ধরনের রিলিফ গুলো তুমি দিতে পারবে। কয়টা সিচুয়েশন? 4টা। 4টি। এই চারটা কে বলতে পারবেন বলুন তো? চারটা কে বলতে পারবেন? মুখস্থ নাই? লেখেন, খাতার মধ্যে লেখেন, একটা নেমুনিক লেখেন। লেখেন পাস্ট, PAST, পাস্ট। PAST। PAS পাশে তারপরে পাশে হচ্ছে লেখেন T। সেকশন 12। সেকশন 12 এটা 12 ধারায় বলছে। এখন পিতে লেখেন পিকিউনিয়ারি কম্পেনসেশন। পিতে পিতে হচ্ছে পিকিউনিয়ারি কম্পেনসেশন মানে টাকা। আচ্ছা, হ্যাঁ। আরেকটা জিনিস বলে রাখি, মানে যেখানে পিকিউনিয়ারি কম্পেনসেশন দিয়ে রেমেডি দেওয়া যাবে না, সেখানেই কি করতে হবে? স্পেসিফিক পারফরমেন্স করতে হবে। ক্লিয়ার? জি। যেখানে টাকা টাকা পাওয়ার পরে আমি খুশি, সেখানে আমি কোর্টে কেন যাব মামলা করার জন্য? তার মানে যেখানে টাকা আমাকে খুশি করতে পারতেছে না, যেখানে টাকা পেয়ে আমি খুশি না, যেখানে টাকা কোনো এডুকেট রিলিফ না, সেখানে আমি কি করব? স্পেসিফিক পারফরমেন্স করবো যে আমার টাকা দিয়ে না, আমাকে ওই জিনিসটাই লাগবে। ওকে, যেমন একটা উদাহরণ দিই। আমি একটা পেইন্টারকে বললাম যে আমার বাবার একটা ছবি তুমি আঁকা দাও। তো সে সেটা আঁকছে, আমার খুব পছন্দ হয়েছে। এখন পেইন্টার এটা কোনোভাবে আমাকে দিবে না। আমি কোর্টে মামলা করে পেইন্টারকে বাধ্য করতে পারবো যে ছবিটা আমার কাছে দিতেই হবে, কারণ এই ছবির সাথে পেইন্টারের কোনো সম্পর্ক না, কিন্তু আমার অনেক ইমোশন জড়িত। কারণ ছবিটা কার? বাবার। আমার পেইন্টার যদি আমাকে বলে যে ভাই আপনাকে 2 লাখ টাকা দিব, এটা আমার কাছে, আমি বলবো যে না, টাকা দিয়ে ভাই এটার কোনো দাম, এটা ইমোশনের দাম, টাকা দিয়ে হবে না। বলি না আমরা এরকম যে ভাই এটা আমার, জি। এটা আমার মহব্বতের জিনিস, এটা আমার বাবার জিনিস, এটা এই টাকা পয়সা দিয়ে এটার সাথে তুলনা করেন না, বলেন না আমরা এরকম? তো তার হ্যাঁ। মানে যেখানে যেখানে পিকিউনিয়ারি কম্পেনসেশন পাওয়া যায় না, সেখানে কি স্পেসিফিক পারফরমেন্স করতে হয়। ওকে, মানে যে জিনিসটার জন্য চুক্তি করছে ঠিক সেটাই লাগবে, টাকা পয়সা দিয়ে কাজ হবে না। তাহলে প্রথমটা হচ্ছে কি, পিকিউনিয়ারি কম্পেনসেশন পাওয়া যাবে না, মানে পিতে এটা বলা হয়েছে। এবারে আসেন এতে। এতে হচ্ছে এডুকেট, এই যে পিকিউনিয়ারি কম্পেনসেশনের কথা বললাম, প্রথমটা তো হচ্ছে পিকিউনিয়ারি কম্পেনসেশন পাওয়া যাবেই না, পরেরটা তো হচ্ছে পিকিউনিয়ারি কম্পেনসেশন এডুকেট রিলিফ না, এতে হচ্ছে এডুকেট। লেখেন এতে অ্যাডিকুয়েট। এডুকেট। যে অ্যাডিকুয়েট রিলিফ না, এটা পাশে লেখেন অ্যাডিকুয়েট রিলিফ নাই। তারপরে এস এর জান যে নো স্ট্যান্ডার্ড অফ ডিটারমাইনিং ড্যামেজ, নো স্ট্যান্ডার্ড টু ডিটারমাইন ড্যামেজ। আরেকবার বলেন স্যার। এস এ হচ্ছে নো স্ট্যান্ডার্ড, মানে কোন স্ট্যান্ডার্ড নাই। নো স্ট্যান্ডার্ড টু ডিটারমাইন হ্যাঁ, ড্যামেজ। ড্যামেজ, ড্যামেজ, রাইট। আর টিতে হচ্ছে ট্রাস্ট, মানে যে কোনো ট্রাস্ট রিলেটেড যে কোনো ইস্যু স্পেসিফিক্যালি এনফোর্স করা যাবে, কারণ ট্রাস্টের বিষয়গুলো কোনোভাবেই টাকা পয়সা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে এগুলো শেষ করা যাবে। একটা জিনিস খেয়াল করছেন, ট্রাস্ট ছাড়া বাকি 3টা জিনিস টাকা পয়সার সাথে রিলেটেড, খেয়াল করছেন বিষয়টা? হ্যাঁ। এইটা হচ্ছে ট্রিক মুখস্থ রাখার, যে ট্রাস্ট ছাড়া বাকি 3টা জিনিসের মধ্যে তো টাকার গন্ধ আসতেছে। যেমন এক জায়গায় বলতেছে যে ভাই টাকা যে দিব, এই ড্যামেজটাই তো এখনো নিরূপণ করতে পারতেছে না, কয় টাকার ক্ষতি হয়েছে। এক জায়গায় বলতেছে যে ভাই এই ক্ষতি তো, ক্ষতিপূরণ দিবে দেওয়ার জন্য আপনি রাজি, বাট এটা তো ভাই এডুকেট না, এটা তো ভাই এটাতে কোনোভাবেই মানে আমার মন ভরতেছে না। তারপর আরেক জায়গায় বলতেছে ভাই ক্ষতি টাকা তো পাওয়াই যাবে না, কম্পেনসেশন তো এখানে পাওয়াই যাবে না। ওকে, বুঝতে পারছেন? জি। তাইলে এই এই চারটা জায়গায় কি করতে হবে, যেহেতু টাকা পয়সা দিয়ে এখানে কোনো কিছু হবে না, এখানে কি করতে হবে, যেই
যেই পারফরমেন্স করার জন্য চুক্তি করছে সেই পারফরমেন্সটাই করতে হবে। ক্লিয়ার? মানে যেই এগ্রিমেন্টটা তারা করছে সেই এগ্রিমেন্টটাই স্পেসিফিক্যালি তাকে পারফর্ম করতে হবে। এটাকে বলা হয় কি স্পেসিফিক রিলিফ। কি বলে? স্পেসিফিক রিলিফ। রিলিফ মানে সে যেটা যেটা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তাকে ঠিক সেটাই করতে হবে। এখানে টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না, কারণ এখানে টাকা পয়সা দিলে টাকা পয়সা মাপার কোনো স্ট্যান্ডার্ড নাই, টাকা পয়সা এখানে পর্যাপ্ত না, টাকা পয়সা পাওয়াও যাবে না। কি বলছি? আমার মুখে মুখে বলেন, টাকা পয়সা মাপার কোনো স্ট্যান্ডার্ড নাই, টাকা পয়সা পর্যাপ্ত না, টাকা পয়সা পাওয়া যাবে না। আবার বলেন, টাকা পয়সা মাপার কোনো টাকা স্ট্যান্ডার্ড পয়সা নাই, মাপার কোনো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নাই, নাই, টাকা পয়সা পাওয়া যাবে না, টাকা পয়সা পাওয়া যাবে না, এবং টাকা পয়সা পর্যাপ্তও না। মানে কোনো টাকা পর্যাপ্ত হবে না। পয়সা আপনি 1 কোটি টাকা দিলেও পর্যাপ্ত হবে পর্যাপ্ত হবে না, 1000 কোটি টাকা দিলেও টাকা পয়সা কি হবে না? পর্যাপ্ত হবে না। ট্রাস্ট ইস্যু উদাহরণ টাকা দিই। দিয়ে হুম, কোনো কাজ জি জি, হবে না। রাইট রাইট। তার মানে উল্টা ভাবে ভাবেন, যেখানে টাকা দিয়ে কাজ হবে সেখানে স্পেসিফিক পারফরমেন্স করব না। ভেরি গুড। এই তো ঠিক, আমরা পরের 21 ধারাতে এটার উল্টাটা বলবো। যেখানে দেখবো যে টাকা দিয়ে কাজ হয় সেখানে কোর্টে গিয়ে স্পেসিফিক পারফরমেন্স চাওয়ার চেয়ে কোর্টের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। নেই। ক্লিয়ার? তাইলে এই পাস্ট মনে রাখবেন। কি মনে রাখবেন? PAST। এবার আমি একটু ধরি, বাড়ির কাজ ধরি, দেখি এখানে কে আছে। তহিদুর রহমান বলেন, এই পাস্ট দিয়ে যে আমি 4টা বললাম, যে 4টা সিচুয়েশন আপনাকে অবশ্যই জি স্যার। স্পেসিফিক পারফর্ম করতে হবে, এগুলো বলেন। স্যার সেকশন যে 12। ক্ষেত্রে স্যার জি স্যার, যে ক্ষেত্রে স্যার পিকুনারি কম্পেনসেশন বা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যাবে না, যে ক্ষেত্রে এডুকেট রিলিফ দেওয়া যাবে না, যে ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড নাই যে এই ড্যামেজটা বা ক্ষতিপূরণটা হয়েছে, এবং যে ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু থাকবে। ভেরি গুড ভেরি গুড। তার মানে আরেকটা চিকন কথাটা বলে দিই, যে ট্রাস্ট ছাড়া বাকি সবকিছুর মধ্যে কিসের গন্ধ আছে? টাকার গন্ধ আছে। টাকার গন্ধ আছে। মানে টাকার গন্ধ কম্পেনসেশনের, আছে। মানে কম্পেনসেশনের একটা গন্ধ আছে। হ্যাঁ, তো বলতেছে ভাই কম্পেনসেশন লাগবে না। আমরা অনেক সময় একজনকে একটা চর মাইরা দিই, বলি যে ভাই 10,000 টাকা বলে ধর মিয়া, আপনি আমার টাকা দিয়ে কিনতে চান, বলে না এরকম যে এটা কি টাকার ইস্যু? এটা তো মান সম্মানের ইস্যু। মানে সবকিছু কিন্তু টাকা কি হয় না, বিক্রি হয় না। ওকে, টাকা তো এই দিয়ে হচ্ছে। কেনা স্যার যায়। একটা কোয়েশ্চেন করতে পারি স্যার, ছোট্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এই করেন করেন। ট্রাস্ট তো ওয়ার্ক ফোর রিলেটেড না স্যার? এটা কি ওয়ার্ক ফোর ক্ষেত্রেও কি এটা এই ধারাটা অ্যাপ্লিকেবল হবে? আসবে আসবে, এখানে ট্রাস্ট তো জেনারেল ট্রাস্টের কথা বলছে, আপনি এটা জেনারেল ট্রাস্ট লিখছি কি, যে হোলি অর পার্টলি অফ এ ট্রাস্ট। তো ট্রাস্ট অনেক আহ, আহ, কি বলবো, বাসায় একটা পেইন্টিং আছে, এটা যদিও মুভেবল প্রপার্টি, এটা আমি আপনার কাছে রেখে গেলাম। আপনার কাছে যে আমি রেখে গেছি, আপনি এখন আমার কি হয়ে গেছেন? ট্রাস্টি। এই তো ট্রাস্ট মানে এটা খুব জেনারেল একটা টার্ম ইউজ করা হয়েছে এখানে। ওয়াকফ হেভাডাবা সবকিছু আসতে পারে, চ্যারিটেবল ট্রাস্টও আসতে পারে। জি মানে স্যার, যখন বুঝতে আমরা এটাকে পেরেছি। ট্রাস্টের মধ্যে ফেলবো, যে আপনাকে একটা এনট্রাস্টমেন্ট করা হয়েছে ফর ফর মাই বেনিফিট অর ফর আদার পারসন বেনিফিট, তখন এটা ট্রাস্টের ডেফিনিশনের মধ্যে ফেলে দিলেই কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। তখন আমি সেটাকে স্পেসিফিকলি কি করতে পারবো? পারফর্ম করতে পারবো। এবার আসেন, একটু আগে যে উদাহরণটা আমি দিছিলাম এটা এখানে আসছে, যে এক্স ওয়াই এর নিকট একটি গরু বিক্রয় চুক্তি করছে। হ্যাঁ, এক্স ওয়াই এর কাছে গরু বিক্রি করবে। এক্স হচ্ছে ওই যে সাদেক এগ্রোর মালিক, সে ওয়াই এর নিকট গরু বিক্রি করবে, যা পালনে এক্স অস্বীকার করছে। হ্যাঁ, সাদেক এগ্রো তখন অনেক পাওয়ার ছিল, সে বলতেছে আমি গরু দিব না তোমারে। ওয়াই অলরেডি 80,000 টাকা এক্স কে দিয়ে দিছে, বাট এক্স কি করছে? অস্বীকার করছে যে আমি গরু দিব না। এখন ওয়াই কি করলো? কোর্টে মামলা করলো। ওয়াই এর উপযুক্ত প্রতিকার কি? আপনারা এটা উত্তর খুঁজে বের করেন। ওয়াই এর কি প্রতিকার? ক্ষতিপূরণ। প্রথম কথা হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ পাওয়া যাবে। গুড। এখন আমরা বাকিগুলো একটু বাদ দিই। প্রথম কথা হচ্ছে গরু হচ্ছে একটা মুভেবল প্রপার্টি। কি প্রপার্টি? মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি সবসময় কি দিয়ে রিলিফ দেওয়া যায়? ক্ষতিপূরণ দিয়ে রিলিফ ক্ষতিপূরণ দেওয়া যায়। এই একটা লাইন মুখস্থ রাখলে মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অর্ধেক পড়া শেষ। এই একটা লাইন, কি লাইন বলেন তো? মুভেবল প্রপার্টির রেমেডি ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যায়, বলেন। মুভেবল প্রপার্টি রেমেডি ক্ষতিপূরণ দিয়ে ক্ষতিপূরণ দেওয়া দিয়ে দেওয়া যায়। যায়। এই কারণে সেখানে স্পেসিফিক পারফরমেন্স করার কোনো প্রয়োজন পড়ে না। এটা বলেন যে এই কারণে সেখানে কি হয় না, স্পেসিফিক পারফরমেন্স করার দরকার হয় না। স্পেসিফিক। হ্যাঁ। হ্যাঁ, পারফরমেন্স করার দরকার হয় না, বা স্পেসিফিক পারফরমেন্স বলবৎযোগ্য নয়, বা স্পেসিফিক পারফরমেন্স এনফোর্স করা যায় না, বা যে স্টাইলে আপনার বলতে মন চায়। ওকে, তাহলে মেইন রুলটা কি, যে মুভেবল প্রপার্টি সবসময় ক্ষতিপূরণ দিয়ে রেমেডি দেওয়া যায়। ওকে, তো গরু একটা মুভেবল প্রপার্টি না? জি।
তো মুভেবল প্রপার্টি হলে কি কি দিয়ে শেষ করা যাবে? মানে এখানে তো ক্ষতিপূরণ অনেক দিয়ে। কিছুই হতে পারে, গরু ছাড়াও বাইক, হ্যাঁ, গরু মোটরসাইকেল ছাড়া হতে গাড়ি হতে পারে, পারে, গাড়ি গাড়ি হতে হতে পারে। পারে, এনিথিং হ্যাঁ, যেটা কিনা মুভ করা রাইট, যায়। রাইট, রাইট। ওকে, কিন্তু এবার একটা কোশ্চেন আছে, মানে এটা তো ল আমাকে অনুমান করতে বলছে যে মুভেবল প্রপার্টি সবসময় ক্ষতিপূরণ দিয়ে রেমিডি দেওয়া যায়, কিন্তু কথার কথা ধরেন আহ ধরেন একটা একটা চায়না থেকে একটা, এই যে কি বলবো, আমি একটা সুন্দর একটা কার্টুন, মানে কি থাকে না কিছু, ওই যে চায়না থেকে একটা সিরামিকের আমি একটা ইয়া নিয়ে আসলাম, ওই কি বলে, একটা মূর্তি নিয়ে আসলাম, এটাও মুভেবল প্রপার্টি, বাট সেই মূর্তিটা একজন নিয়ে গেল, বা আমি তার সাথে চুক্তি করলাম যে ভাই আমার এই মূর্তিটাই লাগবে, কারণ এটা একটা, এটা ডেইটি বলেন বা এটা কেউ এটা পূজা করবে, বা এটার একটা মানে ঐশ্বরিক ক্ষমতা আছে, ডিভাইন ক্ষমতা আছে, বা এটা পৃথিবীতে মাত্র এক পিস আছে, এক্ষেত্রে কি ক্ষতিপূরণ দিলে কাজ হবে? না, না স্যার। তাইলে এক্ষেত্রে এটা কিসের মধ্যে পড়বে? ওই যে একটু আগে আলোচনা করছি, অ্যাডুকেট রিলিফ না, ক্ষতিপূরণ এখানে কি না, অ্যাডুকেট রিলিফ না, এবং Educated ক্ষতিপূরণ relief না। নিরূপণের, ক্ষতিপূরণ নিরূপণের এবং স্ট্যান্ডার্ড হচ্ছে নাই। এখানে কোনো হচ্ছে এই যেমন যে ট্রাস্ট ইস্যু, মানে ট্রাস্ট ইস্যুটা হচ্ছে টাকা দিয়ে এখানে কেনা যাবে সবকিছুই না। ফেলতে পারবেন আপনি, এখানে 4টা অপশনই দিতে পারবেন, মানে 4টা হ্যাঁ, কন্ডিশনের মধ্যে ফেলতে পারবেন। প্রথমে বলতে পারবেন যে আমি তাকে ট্রাস্ট করছি, এটা তাকে আনার জন্য বলছি, প্রথম সে যদি এটা আমাকে না দেয়, যেহেতু পৃথিবীতে এটা মাত্র এক পিস আছে, যেখানে এক পিস থাকে সেখানে স্ট্যান্ডার্ড প্রুফ করা যায় না, যে অন্য একটা পিস থাকলে আমি ধরে নিতে পারতাম যে এটার টাকা কত আসতে পারে, ওইটা যত টাকা বিক্রি করছে এটা তত টাকায়, এটা এরকম কোন, এটা মাত্র একটা পিস, সুতরাং there is no standard of determining the value, and if you offer me some compensation and that compensation would not be adequate to me, কারণ আমার কাছে এটা খুবই দামি একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্স করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? করা যাবে স্যার, করা যাবে, পারফরমেন্স right. করা যাবে। এবার দেখেন প্লি অফ অ্যালিবাই, প্রমাণের দায়িত্ব, এটা খুবই মজা। অ্যালিবাই মানে হচ্ছে অনুপস্থিত ছিল, ওই জায়গাতে সে ছিল না। ধরেন ঢাকায় একটা আসামিকে বলতেছে যে ঢাকায় একটা ক্রাইম হয়েছে, আসামি বলতেছে যে যেদিন ক্রাইম হয়েছে সেদিন আমি ছিলাম চট্টগ্রাম, তাহলে সেই যে চট্টগ্রাম ছিল এটা প্রমাণের দায়িত্ব কার? স্যার আসামি। আসামির। আসামির। তাহলে তাহলে এখানে উত্তর কোনটা? খ। আসামি, রাইট। এটা হচ্ছে ওই 66 ওই যে 33টা কোশ্চেন যেগুলো বললাম, যেগুলো আপনি পারবেন তার মধ্যে পড়ে। ফিডিং দ্য গ্রান্ড বাই স্টোফেল, আমরা যারা এভিডেন্স অ্যাক্ট পড়ছি বা যারা আমরা টিপি পড়ছি, আমরা এটা একদম ফার্স্ট মানে ওই সময় থেকে জানি যে স্টোফেল কোন ধারায় আলোচিত হয়, কোন ধারায়? 115। 115। যারা আজকে নতুন শুনছেন তারা এটা বলেন। বলেন, যারা নামাজ পড়তে চান তারা নামাজ পড়ে ফেলতে পারবেন, আমি 10 মিনিটের মধ্যে শেষ করবো, তাইলে হয়তো তখন আর কিছু সময় থাকবে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তাইলে একটু টান দেই, স্টোফেল কোন ধারায় আলোচিত হয়েছে? 115। 115। স্টোফেল জিনিসটা কি বুঝেন? এই যে স্টোফের মধ্যে কি আছে দেখেন, এই যে STOP কি আছে, এই যে STOP, স্টপ, স্টপ আছে না, স্টপ আছে না, স্টপের মধ্যে কি আছে? এই স্টপটা আপনারা গোল করে দাগান, স্টপ। স্টপ জিনিসটা আমি বলি, ধরেন আমার বাবা একজনের সাথে একটা চুক্তি করছে জমিটা বিক্রি করবে, দেন আমার বাবা মারা গেল, তো আমি সেটা মালিক হইলাম, এখন আমি যে যার কাছে বিক্রি করছে তাকে এই জমি থেকে ভাগাই দেওয়ার চেষ্টা করতেছি, আবার অথবা যার কাছে বিক্রি করছি সে এসে জমিটা দখল চাচ্ছে, আমি বলতেছি জমি বিক্রি করছে আমার বাবা, আমি তো বিক্রি করিনি, আপনি এখান থেকে ভাগেন, আমি এটা বলতে পারবো? বলতে পারবো? বুঝিনি। মানে আমার বাবা একটা জমি বিক্রি করছে এই তহিদের কাছে, রাইট, এরপর আমার বাবা মারা গেল, জি, তো তহিদ হ্যাঁ। জমিটা দখল নেওয়ার জন্য আসছে, আমি তহিদকে বলতেছি আমার বাবা বিক্রি করছে, আমি তো বিক্রি করি নাই, সুতরাং আমি জমি দখল দিব না, আমি কি এটা বলতে পারবো? না। না, বলতে পারবো? তো আমি কি হয়ে যাব? আমি তখন না, না, STOP হয়ে যাব। কি হয়ে যাব? STOP। STOP মানে কি? স্টপ। আমি কি হয়ে যাব? স্টপ, স্টপ হয়ে স্টপ যাবে। মানে কি? আমাকে কে স্টপ করতেছে? কে করতেছে? যিনি কে stop হচ্ছে জায়গার মালিক এবং ল। এক্স্যাক্টলি, আমাকে ল স্টপ করতেছে, বলতেছে চুপ থাকো। হ্যাঁ, আমাকে স্টপ কে করতেছে? আইন আমাকে বন্ধ করে দিচ্ছে যে বাবা তুমি এখন এটা অস্বীকার করতে পারো, তোমার বাবা বিক্রি করছে মানে এটা এখন তোমার উপরে প্রযোজ্য হবে, এটাকে বলা হয়
ফিডিং দ্য গ্রান্ট, এই যে গ্রান্ট মানে যেটা আমার বাবা বিক্রি করছে, এটা হচ্ছে গ্রান্ট। এই গ্রান্টটাকে ফিড করতেছে বাই কি স্টপেল, মানে আমি তহিদের সাথে আমার বাবা, সরি, তহিদের সাথে আমার বাবা যে চুক্তিটা করছে সেই চুক্তিটাকে ফিড করতেছে কে, এই নীতিটা ফিড করতেছে। এই জন্য এটাকে কি বলা হয়, ফিডিং দ্য গ্রান্ট বাই স্টপেল। তো আমি আমার বাবার স্থলাভিষিক্ত হয়ে যাব, তো ধরে নেওয়া হবে আমার বাবা থাকলে যেরকম এই তহিদকে আটকাইতে পারতো না, আমিও ঠিক তহিদকে এখান থেকে আটকাইতে পারবো না। আমার বাবা থাকলে যেরকম এই তহিদকে এখানে ঢুকতে দেওয়ার থেকে স্টপ হয়ে যাইতো, আমিও ঠিক এখানে তহিদকে ঢুকতে দেওয়ার থেকে স্টপ হয়ে যাবো, মানে তহিদকে ঢুকতে দিতে হবে আমাকে, এই জমিতে তাকে দখল দিতে হবে, যেহেতু আমার বাবা এটা সেল করছে। এখন আমার বাবা মরে যাওয়ার পরে আমি আমার বাবার শুতে চলে আসলাম, সুতরাং আমি এই তহিদকে এখান থেকে কি করতে পারবো না, বেদখল করতে পারবো না। ক্লিয়ার? জি। ওকে, এবার আসেন আমার একটা সাক্ষীকে প্রশ্ন আছে, বিরক্তি, বলেন। এই যে প্লি অফ অ্যালিবাইর ক্ষেত্রে এখানে ফরিয়াদি কেন হবে না? কোনটা ফরিয়াদি? ফরিয়াদি মানে কি? এটা আপনি জানান না বলে হয়তো বলছেন, আজকে বুঝে দিচ্ছি। ফরিয়াদি মানে বাদী। ফরিয়াদি মানে ফরিয়াদি মানে বাদী। কি? বিচার হচ্ছে কার? শুনেন, এখানে ধরেন আমি ঘটনাস্থলে ছিলাম না, এটা এটা কার দরকার প্রমাণ করার? এটা আমারই দরকার। এটা আমারই না, এটা কার দরকার? আচ্ছা, এটা কোশ্চেনটা মানে কে আশা করছেন? করি। কোশ্চেনটা কে করছেন? আমি ওনার আমি সাথে লিয়া। লিয়া। ধরেন আপনার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ করছে। কিসের অভিযোগ? খুনের। খুনের। তো আপনি বলতেছেন খুনটা হয়েছে ঢাকায়, আপনি ছিলেন মাদারীপুর, তা আপনি বলবেন যে আমি ঘটনার দিন মাদারীপুর ছিলাম। তাইলে এইটা প্রমাণ করবে কি? আপনি যখন আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ করা হবে তখন আপনি কি হয়ে গেলেন? কি আসামি। হয়ে গেলেন? আসামি। এবার বুঝা গেছে? আর ফরিয়াদি মানে হ্যাঁ, কি? আমি যার ভাইকে খুন আমি করছে। ভেবেছি যে ফরিয়াদি মানে হচ্ছে মানে যে না না না, চাচ্ছে যে ফরিয়াদি মানে কোর্টে এটা বাদী। না না না, বাদী, এটা ভুলে গেছি। ফরিয়াদ বলে না, তোমার কাছে ফরিয়াদ করলাম। ফরিয়াদ মানে হচ্ছে আবেদনকারী, ফরিয়াদ মানে বাদী, ফরিয়াদ মানে অভিযোগকারী। হ্যাঁ, ফরিয়াদ মানে কি? অভিযোগকারী ফরিয়াদ বা ফার্সি বাদী। শব্দ, ফরিয়াদ মানে হচ্ছে অভিযোগকারী। ওকে, বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, সাক্ষীকে বিরক্তি দেয় এমন প্রশ্ন করা থেকে নিষেধ করতে পারেন কে? এটা আমি কোনো অপশন বলবো না, আপনারা বলেন। আমি একটা জাস্ট ট্রিক দেই। কোর্টের কোর্টের বসকে, পিও কে, পিও মানে হচ্ছে প্রিজাইডিং অফিসার কে, কোর্টের কোর্টের সবার উপরে কে? আইনজীবী। আদালত। আইনজীবী না, না, আদালত। কোর্টের সবার উপরে আইনজীবী। আই মিন এটা বার কাউন্সিলে ভাইভাতে বললে খুব খুশি হয়ে যাবে, ওই যে ওরা খুব খুশি হবে। স্যার আইনজীবী জজ সাহেব। জজ সাহেব না, কে? জজ সাহেব তো একটা ব্যক্তি, কে সবার উপরে? স্যার আদালত। 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 ওকে, আইনজীবী হচ্ছে কোর্ট অফিসার, আইনজীবী হচ্ছে কি? কোর্ট অফিসার। Court. তাইলে আমরা এখানে অপশনগুলো একটা একটা করে বাদ দিই। প্রথম, এটা কমন সেন্স থেকে এটা পারতেন আপনারা। যেমন হচ্ছে সাক্ষীকে বিরক্তিকর প্রশ্ন করা যাবে না, এটা কে মানা করতে পারেন? আইনজীবী মানা করতে পারেন। আইনজীবী কি কোর্টের প্রধান? না। তারপরে সাক্ষী নিজে মানা করতে পারে, এই ভাই আপনি এই ফালতু কোশ্চেন কেন করতেছেন? এটা সে বলতেই পারে না, কারণ যখন সে ডকে দাঁড়াবে তাকে যা ইচ্ছা তা কোশ্চেন করবে, সে উত্তর দিবে। কোনটা বাধা Yes. দিবে কোনটা বাধা দিবে না, এটা কে ডিসাইড করবে? আদালত ডিসাইড করবে। কারণ সাক্ষী কে নেয়? আইনজীবী সাক্ষী কে নেয়? আর আদালত না, সরি আদালত কোর্ট। নেয়। এভিডেন্সের সংখ্যা কি বলা হয়েছে? আদালত। যে আদালতের ইচ্ছা। সাক্ষী নেওয়া না সম্পূর্ণ কার ইচ্ছা? আদালতের ইচ্ছা। কারণ রায় দিবে কে? রায় দিবে কে? আদালত। 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 সাক্ষী নেওয়ার ঠেকা কার? আদালতের। আইনজীবী। আদালত। ক্লিয়ার? ওকে, সুতরাং কি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে না, কাকে বিরক্ত করবে করবে না, এটা সম্পূর্ণ কন্ট্রোল কার হাতে? আদালতের হাতে। আদালতের হাতে। কমন সেন্স, তাহলে কমন সেন্স কি বলে? যে আদালতই হচ্ছে উত্তর। এবার দেখেন, আম মোক্তানামা সম্পাদনের বিষয়ে আদালত অবশ্যই, এগুলো হচ্ছে শেল প্রিজাম্পশন। শেল প্রিজাম্পশন গুলো আপনারা ইয়া থেকে দেখে নেবেন। শেল প্রিজাম্পশন গুলো পড়লেই হবে, বেশি কিছু লাগবে না। আর একটা কোশ্চেন পরীক্ষা না পড়লে সমস্যা নেই, যদিও এটা অনেক অনেক লম্বা একটা সিরিয়াল, বাট তারপর পড়ে নিতে পারে। এটাকে কি বলা হয়? শেল প্রিজাম্পশন। কি প্রিজাম্পশন? আমাদের শুনেন, আমাদের এভিডেন্স একটা হচ্ছে টোটাল বিষয়টা হচ্ছে খুবই মজার। প্রিজিউম করা আর রিলেভেন্ট ফ্যাক্টস বের করা, এর বাইরে আর কোনো কাজ নাই। প্রিজিউম করাটা দুই ভাবে হয়, একটা মে প্রিজিউম, একটা শেল প্রিজিউম। কোথাও আমি অনুমান করে নিতে পারি, আবার কোথাও অবশ্যই আমাকে অনুমান করতে হবে। যেখানে অবশ্যই অনুমান করতে হবে সেখানে কোর্ট আগে থেকে অনুমান করে বসে থাকবে, অপরপক্ষ সেটাকে রিভার্টাল করবে, অপরপক্ষ সেটাকে উল্টাবে। আর যেখানে মে প্রিজিউম সেখানে কোর্ট অনুমান করতেও পারে, নাও করতে পারে, এটা কোর্টের ডিসক্রিপশন। বাট যেখানে শেল প্রিজিউম সেখানে কোর্ট অবশ্যই আগে থেকে অনুমান করবে। যেমন একটা লোক একটা আম মোক্তারনামা দিল, কোর্ট ধরে নেবে যে এই আম মোক্তারনামা অবশ্যই সঠিক এবং যে করছে তার নামই এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, এটা আপনার একটা সিরিয়াল দেখে, এটা 85 এ বলা আছে, সেকশন 85।
এভিডেন্স অ্যাক্টে। এবার দেখেন এভিডেন্স অ্যাক্টের অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয়ে কি অ্যাডমিশন চূড়ান্ত প্রমাণ স্বীকৃতি। আচ্ছা স্বীকৃতি করার আগে একটা জিনিস পড়ি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনফেশন এবং অ্যাডমিশন? ইতি বলেন তো, ইতি বলেন কি আছে? স্যার আপনি বলবেন, সঠিকভাবে হ্যাঁ, বলতে পারবো না। অ্যাডমিশন এবং কনফেশনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, অ্যাডমিশন হচ্ছে যে কোনো ব্যাপারে স্বীকারোক্তি, যে কোনো ব্যাপারে, মানে একদম জেনারেল, এটা সিভিল ক্রিমিনাল যে কোনো ব্যাপার হতে পারে। আর কনফেশন হচ্ছে যে সিতে কনফেশন সিতে ক্রিমিনাল, মনে রাখবেন সিতে কনফেশন সিতে কি ক্রিমিনাল, ক্রিমিনাল আর কখনো ভুলবেন না। তো কনফেশন হচ্ছে সবসময় ক্রিমিনাল ম্যাটার হয়। কোন ম্যাটারে হয়? ক্রিমিনাল ম্যাটার মানে অ্যাডমিশন, আমি এই ক্রাইমটা হ্যাঁ, করেছি, আমি হচ্ছে নিজে হ্যাঁ, থেকে শিখলাম শুনেন, যে হ্যাঁ রাইট। স্বীকৃতি হচ্ছে অ্যাডমিশন আর কনফেশন হচ্ছে অপরাধের স্বীকারোক্তি। কি অপরাধের স্বীকারোক্তি? কনফেশনের বাংলা কি? অপরাধের স্বীকারোক্তি। স্বীকারোক্তি। আর অ্যাডমিশনের বাংলা হচ্ছে স্বীকৃতি। ওকে, তো এটা সেকশন 31 থেকে আসছে এভিডেন্স অ্যাক্টের। তো স্বীকৃতি করতেছে, স্বীকৃতি জিনিসটা সাক্ষীরা করে বেসিক্যালি। কোন আসামি যদি স্বীকৃতি করে এটা কি হয়ে যায়? চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ না, হবে কোনো- না, এটা হবে স্টেপল। আমি সেটা বলতেছি না। ধরেন when an accused admits something it becomes what? দেখি কে বলতে পারবেন? হ্যাঁ, কনফেশন। এটা কে বলছে? স্বীকারোক্তি দিয়ে দিল তো। এটা স্যার কে বলছে? এটা তো সাধারণ প্রমাণ না স্যার। এটা কে বলছেন কনফেশন হবে যে এটা? আমি অনি। গুড, ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম। মানে কনফেশন এবং অ্যাডমিশনের মধ্যে একটা ডাইভার্টিং একটা লাইন আছে। অ্যাডমিশন সব বিষয় নিয়ে, আমি এখনো অপশনে আসিনি, আমি আগে শিখাচ্ছি আপনাদের অ্যাডমিশন কনফেশন কি। অপশনে পরে যান। অ্যাডমিশন যে কোনো বিষয় নিয়ে হতে পারে, সিভিল ক্রিমিনাল যে কোনো বিষয় নিয়ে অ্যাডমিশন আসামি করতে পারে, অ্যাডমিশন সাক্ষী করতে পারে, অ্যাডমিশন যে কেউ করতে পারে। ওকে, আর কনফেশন শুধুমাত্র কে করবে? যে ক্রাইমটা করেছে সে নিজেই করবে অ্যাকিউজ যে করবে, হ্যাঁ আমি অ্যাকিউজ করবে। হ্যাঁ, করবে। অ্যাকিউজ, ক্রিমিনাল, কনফেশন, এগুলো সবগুলোর মধ্যে একটা সিসিসি ব্যাপার আছে। ওকে, তো যখন কোন একটা, ধরেন 164 যখন আমরা ম্যাজিস্ট্রেটরা নেই, আমাদের সামনে যদি এসে বলে হ্যাঁ স্যার আমি ঘটনাস্থলে গিয়ে একটা বন্দুক নিয়ে তার মাথায় গুলি করছি, এই যে গুলি করার বিষয়টা সে অ্যাডমিট করছে। কি করছে? অ্যাডমিট করছে, অ্যাডমিশন করছে। সো যখন an accused admits something it becomes what? কনফেশন। কনফেশন। ক্লিয়ার? তাইলে আবার আসেন, আমরা তো এখন তো একাডেমিক আলোচনা শেষ, আবার অপশনে আসি। তো স্বীকৃত বিষয় হলো ওই স্বীকৃত বিষয় সম্পর্কে কি চূড়ান্ত প্রমাণ? জীবনেও না। সাধারণ প্রমাণ বলতে কিছু নাই। প্রামাণ্য প্রমাণ নয়, এটা হচ্ছে ফাউল অপশন। তাহলে কোনটা? চূড়ান্ত প্রমাণ নয়। কারণ এখনো বলে না পিকচার আবি বাকি হ্যাঁ, আরো অনেক কিছু বাকি আছে। জাস্ট এটা রাখলো, বলেছে কনক্লুসিভ প্রুফ না। এটা সেকশন 31 পড়লে সেখান থেকে বের করতে পারবে। তারপরে আসেন, মানে অ্যাকিউজ স্বীকার করার পরেও এটা রেখে দিল যে এটা নিয়ে আরো হচ্ছে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে বা এরকম কিছু। এখানে রাইট, এখানে একিউজের কথা যদিও বলে নাই, তারপরে আবার আমি আপনাদেরকে, যেহেতু আপনি কোশ্চেনটা তুলছেন, আমি বলে দেই। ধরেন একিউজ স্বীকার করলে সেটা কি হয়ে যায়? কনফেশন হয়ে যায় না? হ্যাঁ, 164 আমরা কি নেই? অ্যাডমিশন নেই না কনফেশন নেই? ম্যাজিস্ট্রেট যখন 164 জবানবন্দি নেয় তখন সেটা কি? কনফেশন নেই। গুড। তাইলে আমরা এখানে কি আলোচনা করতেছি? অ্যাডমিশন নিয়ে আলোচনা করতেছি। ইভেন কনফেশনও যদি দেয়, ইভেন কনফেশনের মধ্যে যদিও বলে যে হ্যাঁ আমি গুলি করে মারছি, তারপরও এটার বেসিসে তাকে পানিশমেন্ট করা যাবে না। হ্যাঁ, আগে আইন ছিল যে অন দ্য বেসিস অফ সোল কনফেশন অফ এন অ্যাকিউজড পানিশমেন্ট ক্যান বি গিভেন, অ্যাওয়ার্ডেড, দেওয়া যাবে। কিন্তু পরবর্তীতে অনেক প্রেসিডেন্টে এরকম আসছে যে অন দ্য বেসিস অফ 164 বা সোল কনফেশন অফ এন অ্যাকিউজড তাকে পানিশমেন্ট করা যাবে না আনলেস the 164 confession corroborates with other evidence. বুঝে গেছে এটা? নাকি মাথার বুদ্ধি গেছে? এটা কার মাথার বুদ্ধি গেছে? আচ্ছা বাংলা বলি, শুনেন, বাংলা বলি। এই জন্য মানে পড়াইতে গেলে না আলোচনা গুলো, কারণ এগুলো আসতে পারে ফিউচারে। বাংলা বলি, ধরেন কার একটা উদাহরণ নিয়ে বলি, এখানে ক্রাইম কে করতে পারে দেখি।
ধরেন তহিদকে দিয়ে বলি, তহিদ সাহেব ধরেন আমার কাছে আসলো, ম্যাজিস্ট্রেটের সামনে আইসা বললো যে আমি 164 দিচ্ছে, 164 তো নিশ্চয়ই কনফিউশন, 164 কোন আইনের 164 তো সিআরপিসি সিআরপিসি আইসা বললো, আঁকাআঁকি করেন না, আইসা বলতেছে যে আমি তো আসামিকে চিনি, আসামি ঘটনার দিনে এরকম মেজাজ খারাপ হয়েছে, পরে আসামিকে আমি মাথার মধ্যে ইট দিয়ে বাড়ি মারা একটা বাড়ি মারছি, তো ইট দিয়ে বাড়ি মারার কারণে আসামি কি মারা গেছে। লাবণী আপনার আঁকাআঁকি হচ্ছে দেখেন, হ্যাঁ, তাহলে তৌহিদ কি বললো যে আসামিকে কিভাবে মারছে, মাথায় ইট দিয়ে বাড়ি দিচ্ছে। ইট দিয়ে বাড়ি দিচ্ছে। এটা কি অ্যাডমিশন না কনফেশন? তো এটা তো কনফিউশন। কনফেশন, রাইট। এখন আমি যেটা পড়াচ্ছি, যেটা আপনাদেরকে আমি অ্যাডভান্স পড়াচ্ছি, সেটা হচ্ছে এই কনফেশনের উপর বেস করে, এই 164 স্টেটমেন্টের উপর বেস করে কি তৌহিদকে সাজা দেওয়া যাবে কি না, শুধু এই 164 এর উপর বেস করে দেওয়া যাবে? না। কেন কেন না, কেন ইতি বলেন কেন না? কারণ আমরা কেস ততে ইতি 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 এখন কি বলবে, আমি বলি, ইতি বলবে যে স্যার আমরা কেস ততে পড়ছি যে যে যদি ভলান্টারি হয়, ট্রু হয়, ইনকালপেটরি হয়, কয়টা 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 সত্য? যদি 164 এর স্টেটমেন্টটা যদি ভলান্টারি হয়, ট্রু হয়, ইনকালপেটরি হয়, এটাকে আমরা সংক্ষেপে বলি ভিট, ভিআইটি, মানে ভলান্টারি হইলে, ইনকালপেটরি হইলে, ট্রু হইলে। ভলান্টারি মানে স্বেচ্ছায় দিচ্ছে, ইনকালপেটরি মানে হচ্ছে নিজেকে জড়াইয়ে দিচ্ছে আর যা বলছে সত্য বলছে। তাহলে এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে, 164 স্টেটমেন্টের উপর বেস করে কাউকে পানিশমেন্ট করা যায়, এটা অনেক আগের কেস লতে আসছে। কিন্তু এখন নিউ কেস লতে বলতেছে না, 164 এর স্টেটমেন্টের উপর বেস করেই একজনকে সাজা দেওয়া যাবে না, আমার অন্যান্য এভিডেন্স গুলোর সাথে 164 এর স্টেটমেন্ট মিলতে হবে। এই মিলাটাকে কি বলা হয়? মিলাকে কি বলে? কোরোবোরেট বলে। কি বলে? করোবোরেশন। ওকে, করোবোরেশন। এখন অ্যান্সার দেওয়ার প্রয়োজনে আমি সিচুয়েশনটা ক্লিয়ার করে দিই, অ্যান্সার আপনারা দিবেন। আমার ম্যাজিস্ট্রেটের কাছে তহিদ বললো যে স্যার মাথায় ইট দিয়ে বাড়ি দিয়ে মারা ফেলেছে, 164 কনফেশন এটা বলছে, তাহলে এটা ভলান্টারি হয়েছে, এটা ট্রু হয়েছে, এটা ইনকালপেটরি। ইনকালপেটরি মানে কি? সে নিজেকে জড়াইয়ে বলছে। যদি তহিদ বলতো স্যার আমি মারি নাই, শরীফ মাথার মধ্যে ইট মারছে, তাহলে এটাকে নিজেকে জড়াই বলা হয় না, এটা তখন হয়ে যাবে এক্সকালপেটরি। কি হয়ে যাবে? এক্সকালপেটরি। কি হয়ে যাবে? এক্সকালপেটরি। নিজেকে জড়াই বললে হবে ইনকালপেটরি। ওকে, তো তাহলে 164 স্টেটমেন্টকে আগে আমলে নেওয়ার জন্য বা রিলেভেন্ট ভাবার জন্য আমি তিনটা জিনিস দেখবো, এটা ভলান্টারি কিনা, এটা ইনকালপেটরি কিনা, এবং এটা ট্রু কিনা। সব মানলাম, ফাইন। তো এখন আমি ধরেন জেলা জজ হয়ে গেছে, এখানে বিচার করতেছি, বিচার করতে গিয়ে আমি দেখলাম এমসি আসছে। এমসি মানে মেডিকেল সার্টিফিকেট, এটা এক ধরনের প্রমাণ, এটা এক ধরনের এভিডেন্স। সেখানে যে ভিকটিম, তার মাথায় আঘাতের কোনো চিহ্ন নাই, একদম মাথা ক্লিন, বলছে দেয়ার ইজ নো ইনজুরি অন হেড। তাহলে এবার ইতি বলেন, 164 এর স্টেটমেন্টের সাথে আমার এমসি মিলতেছে? মিলতেছে? না তো। কেন মিলতেছে না? কেন মিলতেছে না? স্যার তহিদ আরেকবার বলেন কেন মিলতেছে না? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না? মানে তহিদ আমার কাছে এমসিতে কি আসছে এটা আমি বুঝতে পারিনি স্যার, আপনি যে বললেন এমসিতে এমসিতে আসছে, আপনি বলছেন মাথায় আঘাত করে মারছি, মাথায় ইট দিয়ে জোরে আমি আঘাত করছি, এ কারণে সে মারা গেছে। এটা হচ্ছে আপনার 164 এর স্টেটমেন্ট, এবং এটা ভলান্টারি ছিল, ট্রু ছিল, ইনকালপেটরি ছিল। এটার উপর বেস করে পানিশমেন্ট করা যাবে, আগের কেস লতে বলছে। বাট নতুন কেস ল বলছে যে অন্যান্য এভিডেন্স গুলো দেখতে হবে যে তারা করোবোরেট করে কিনা। এখন এমসি মানে মেডিকেল সার্টিফিকেটে আসছে যে মাথায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, মাথায় কোনো ইনজুরি নাই, মাথা একদম ক্লিন। তাহলে এটা কি করোবোরেট করলো? স্যার এটা তো মিললো না স্যার, এটা তো স্যার আমার বক্তব্যের সাথে বা ঘটনার সাথে বা আমি যে ঘটনা বর্ণনা দিয়েছি, কনফেশন দিয়েছি, সেটার সাথে এই মেডিকেল সার্টিফিকেটটা মিললো না, সেক্ষেত্রে স্যার এটা এই যে গ্রহণযোগ্য মিলে হবে নাই, না। এই যে মিলে নাই, এটাকে কি বলে? এটাকে আইনের ভাষায় কি বলে ওটা বলেন? এটাকে বলে যে কোরোবোরেট করা নাই। কি করে নাই? আইনের ভাষায় এটাকে বলে কোরোবোরেট করে নিয়েছে। কোরোবোরেশন হয় নাই, মানে
আসামির 164 স্টেটমেন্টের সাথে আদার যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা আদার যে এভিডেন্স সেগুলো কি করে নাই, করোবোরেট করে নাই। সো নতুন আইন হচ্ছে যদি 164 স্টেটমেন্টের সাথে অন্যান্য স্টেটমেন্ট করোবোরেট না করে তাহলে আসামিকে সাজা দেওয়া যাবে না। কারণ আসামি বলতেছে মাথায় আঘাত দিয়ে মারছে, মাথায় আঘাতে কোনো চিহ্নই নেই, তাহলে আসামি মিথ্যা বলতেছে, রাইট? আসামি মিথ্যা বলতেছে অথবা অন্য কোনো ভাবে মারা গেছে। আমি তো আসামি এখানে সন্দেহ ঢুকে গেছে, তাহলে তাহলে লোকটা মারা গেল কিভাবে? তো এই যে সন্দেহ যখন ঢুকে গেল তখন এই সন্দেহের বেনিফিটটা কে পাবে? আসামি পাবে। এটা বুঝছেন? জি ইতি স্যার, বুঝছেন? বুঝতে এটা পেরেছি। ইতি বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, মানে মানে বেনিফিট পাবে। হ্যাঁ, ইতি হ্যাঁ, বলেন, ইতি কনফিউশনের বলেন। সাথে হচ্ছে অন্যান্য এভিডেন্সের সাথে হচ্ছে আপনার করোবরেশন থাকতে হবে। যদি করোবরেশন না থাকে সেক্ষেত্রে এর বেনিফিটটা আসামি পাবে বা একুশ পার্সেন্ট পাবে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আগে আগে কি ছিল, মানে আগের নীতি কি ছিল যে শুধুমাত্র 164 এর উপর বেস করে কি করে দেওয়া যাবে, সাজা দিয়ে দেওয়া পানিশমেন্ট যাবে। দেওয়া যাবে বা বাট এখন নতুন নতুন প্রেসিডেন্ট কি, যেটা হচ্ছে কনফিউশনের সাথে হচ্ছে করোবরেটিভ মানে করোবরেশন 164 স্টেটমেন্টের সাথে 164 স্টেটমেন্টের সাথে অন্যান্য যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্যান্য যে আদার এভিডেন্স যেগুলো আছে সেগুলো কি করতে হবে, মিলতে হবে। এই মিলার ইংরেজি কি, মিলার আইনি ভাষা কি? করোবরেটেড হতে হবে। করোবোরেট করতে হবে। ভেরি গুড, ওকে। এবার দেখেন এটা হচ্ছে 71 নম্বর যে কোশ্চেনটা, যে নো নিউট্রাল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স। এখানে বলা হচ্ছে যে এটা একদম সবসময় যে কোনো আইনের লাস্ট ধারাটা পড়বেন। কি বলছি, কি কি পড়বেন একটু বলে দিই। যে কোনো আইনের প্রথম হচ্ছে প্রিএমবেলটা পড়বেন, তারপরে ডেফিনিশন ক্লজ তো অবশ্যই পড়বেন, তারপরে আপনার ফোরাম মানে যে কোর্ট যেগুলো করা হয়েছে, যে এখানে কোন বিচারক বিচার করবে, সেই বিচারক কতদিনের মধ্যে বিচার করবে, সেই বিচারকের পদবি কি থাকবে, সেই বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল কোথায় যাবে, এটাকে বলা হয় ফোরাম। কি বলা হয় এটাকে? ফোরাম। তারপরে পড়বেন পানিশমেন্ট, তারপরে পড়বেন হচ্ছে কগনাইজেবল কিনা না নন কগনাইজেবল, বেইলেবল নাকি নন বেইলেবল, এই ধারাটা পড়বেন। আর যেটা পড়বেন পিকিউলিয়ার প্রভিশন গুলো পড়বেন। পিকিউলিয়ার মানে এই আইন, এই ধারাটাতে এই আইনের সাথে কেমন কেমন জানা যাচ্ছে। যেমন আমাদের স্পেশাল পাওয়ার সেক্টর একটা পিকিউলিয়ার প্রভিশন আছে যেখানে শুট করে মারা যায়। কি করে মারা যায়? একদম শুট করে দেওয়া যায়। তো এটা একটা পিকুলিয়ার প্রভিশন না, যে শুট করে দেওয়া যায় একজনকে। তো এই ধরনের পিকুলিয়ার প্রভিশন গুলো পড়বেন। আর সবার শেষে যে ধারাটা আছে সেই ধারাটাও পড়বেন। যেমন এটা হচ্ছে সবার শেষের ধারা, 71 নম্বরটা, 167। কত নম্বর এটা? 167। এখানে দেখেন বলতেছে যে যদি ইমপ্রপার অ্যাডমিশন ও রিজেকশন অফ এভিডেন্স, মানে সাক্ষ্য নেওয়ার সময় কিছু ভুল ত্রুটি হয়েছে, তো এই কারণে নতুন ট্রায়াল করা যাবে না। এটা কোন কার্যধারার মধ্যে, কোন কার্যধারায় এটা প্রযোজ্য? এই যে দেখেন এই দুটো হচ্ছে ফাউল অপশন। কেবল দেওয়ানি, কেবল ফৌজদারি, এরকম কোনো কিছু হইতে পারে না। কোর্ট মানে হচ্ছে দেওয়ানি, ফৌজদারি মানে এভিডেন্স অ্যাক্ট কি, এভিডেন্স অ্যাক্ট কি ফৌজদারির জন্য আলাদা একটা আছে, দেওয়ানির জন্য আলাদা একটা আছে। না, একটাই আছে। তার মানে এই দুইটা দুইটা অপশন শুরুতেই বাদ। আরটা হচ্ছে প্রশাসনিক কার্যধারা, প্রশাসনের জন্য আলাদা কোনো এভিডেন্স অ্যাক্ট নাই। তার মানে যদি আমি নাও জানি, ধরেন আমি এটা উত্তর জানি না, তার মানে আমি বাদ দেওয়ার মাধ্যমে উত্তরটা খুঁজে বের করলাম। সেটা কি লাবণী? আইকেন না, সেটা হচ্ছে কোনটা? সকল বিচারিক কার্যধারা। ওকে, এটা এটা পারছেন তো? 71 নম্বরটা বুঝছেন? মানে বুদ্ধি খাটায় বাইর করছি। কিন্তু বলতেছে ইমপ্রপার অ্যাডমিশন বা রিজেকশন অফ এভিডেন্স মানে কোন এভিডেন্স নিতে যদি ভুল ত্রুটি হয়, মানে প্রপারলি নেওয়া হয় নাই। হ্যাঁ, প্রপারলি নেওয়া হয় না বলতে কি, যেমন যাহা বলিব সত্যই বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ, এই টাইপের আমি তাকে শপথ পড়াইতে ভুলে গেছি। এখন অপর পক্ষের উকিল যদি বলে স্যার আপনি তো শপথ পড়াইতে ভুলে গেছেন, এখন তাইলে কি আমি কি তার এটা বাদ দিয়ে দিব, এভিডেন্স বাদ দিয়ে দিব? কথা বলে না, এভিডেন্স বাদ দিয়ে দিব? না স্যার, নতুন করে ট্রায়াল করব? না স্যার। এই রাইট। তাহলে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা সকল বিচারিক কার্যধারায় প্রযোজ্য। তো সকল বিচারিক কার্যধারায় যে প্রযোজ্য, যেটা ধরুন আমি জানি না, আমি এবার একটু বুদ্ধি খাটাই, আমি দেখলাম ফৌজদারি লেখা, দেখলাম দেওয়ানি লেখা, এভিডেন্স একটা দুই আইনের জন্য, সুতরাং দুইটা বাদ। আর প্রশাসনিক কার্যধারা তো কোন প্রশ্নই উঠে না, এটা তো প্রশাসনিক বিষয়, সেটা বাদ, এক্সিকিউটিভ বিষয় বাদ। সুতরাং কি এভিডেন্স অ্যাক্ট, অ্যাক্ট আইন, আইন মানে কি বিচারিক, আইন মানে কি বিচারিক, তার মানে বৈচারিক কার্যধারা, জুডিশিয়াল প্রসিডিং। এবার আসেন 28 ধারা অনুযায়ী প্রতিশ্রুতি ভীতি এবং প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি, একটা যেটা বলছিলাম যে এভিডেন্স অ্যাক্ট পুরোটাই হচ্ছে কিসের খেলা? কোন ফ্যাক্ট প্রাসঙ্গিক, কোন ফ্যাক্ট অপ্রাসঙ্গিক, কোন ফ্যাক্ট প্রিজিউম করা যাবে, কোন ফ্যাক্ট প্রিজিউম করা যাবে না, এটার খেলা। কি বলছি বলেন তো? কোন ঘটনা বলেন। প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক, আর কোন ঘটনা প্রিজুম করা যাবে আর যাবে না।
এটারই খেলা, এটা নিয়েই খেলে, মানে পুরো এভিডেন্স একটা এই চারটা নিয়েই আলোচনা করছে, ঠিক আছে? তাহলে একজনের কাছ থেকে আপনি প্রতিশ্রুতি, ভীতি, প্রলোভন এগুলো দূর করে ফেললেন, তাই সে এখন একদম দারুণ যে তার কাছে কোনো ভীতি, প্রতিশ্রুতি কোনো কিছুই নাই। তাহলে সে তখন যে স্বীকারোক্তি দিবে, যে দেখেন স্বীকারোক্তি, স্বীকৃতি না কিন্তু, স্বীকৃতি না কিন্তু, কি স্বীকারোক্তি, স্বীকারোক্তির ইংরেজি কি? Confession. কনফেশন। কনফেশন গুড। হ্যাঁ, এই স্বীকারোক্তিটা তখন কি হবে? প্রাসঙ্গিক হবে। এটা তো একদম 33টার মধ্যে আছে, যেটা এটা আপনি ইজিলি পারবেন, যে তার থেকে প্রতিশ্রুতি, ভীতি, ভয় এগুলো সব দূর করে ফেলছেন। সে এখন যা বলবে সব একদম সুন্দরভাবে ভয় ভীতিহীন ছাড়া বলবে। তো একটা লোক যদি ভয় ভীতিহীন ছাড়া কোনো স্বীকারোক্তি করে, এটা কেন অপ্রাসঙ্গিক হবে, কেন অগ্রহণযোগ্য হবে, কেন বেআইনি হবে? এটা কি হবে? এটা কি হুম, হবে? প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। এবার দেখেন 145 ধারা, এটা সবসময় পরীক্ষার মধ্যে আসে। এটা আমরা এভাবে মনে রাখি যে 145 এর আন্ডারে সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যার উদ্দেশ্য হলো কি, তাকে কন্ট্রাডিক্ট করা। কি করা? তাকে কন্ট্রাডিক্ট করা। এটা উদাহরণ দিলে বুঝবেন। হুম, ধরেন পুলিশের কাছে যে সাক্ষীগুলো দেওয়া হয়, এটা পুলিশ যে কোন ধারার আন্ডারে নেয় বলুন তো, ধারাটা বলুন তো। 161. গুড। কারণ পুলিশ যখন তদন্ত করে তখন সাক্ষীদের সাক্ষ্য 161 এর ধারার আন্ডারে, সেটাকে, এটা আমরা 161 বলি, সে ধারার আন্ডারে সেটাকে সে লিপিবদ্ধ করে। তো পুলিশের কাছে দেওয়া সাক্ষী কোন মূল্য আছে? পুলিশের দেওয়া সাক্ষী আদালতে কি প্রমাণযোগ্য? No, sir. প্রমাণযোগ্য না। কার কাছে দেওয়া সাক্ষ্য আদালতে প্রমাণযোগ্য? Magistrate নিকট। ম্যাজিস্ট্রেটের সামনে। কোন ধারায়? 164 কোন ধারায়? 164 এবং 22 ধারায়। এই যে নারী শিশু আইনের 22 ধারায়। তো এখন তাহলে পুলিশের কাছে যে 161টা দেই, এটার কি কোনো ভ্যালু নাই? তখন এভিডেন্স অ্যাক্ট আসে বলতেছে হ্যাঁ এটার ভ্যালু আছে। ধর আমি তোমাকে একটা ধারা দিয়ে দিচ্ছি, এই ধারাতে এটার ভ্যালু পাবা। কোন ধারা সেটা? 145 ধারা। ভ্যালুটা কি? এই ধারার বলে তুমি তার এই 161 এর কথাগুলা, যদি ধরেন একটা উদাহরণ দিই, 161 এ একজন সাক্ষী বলছে যে ঘটনার দিন আমি আসামিকে চা খাইতে দেখছি। কি খাইতে দেখছি? চা খাইতে দেখছি। চা খেতে। কোর্টে এসে সে বলতেছে ঘটনার দিন আমি আসামিকে কি বলে যে আমি আসামিকে ক্রিকেট খেলতে দেখছি। তাহলে এটার মধ্যে কন্ট্রাডিকশন চলে আসলো না? হুম, জি স্যার। আসছে। এই কন্ট্রাডিকশনটা রিলেভেন্ট, প্রাসঙ্গিক। এই কন্ট্রাডিকশনটা কি? প্রাসঙ্গিক। কি প্রমাণ করার জন্য? যে দেখেন স্যার, এই বদমাইশ মিথ্যা কথা বলতেছে। 161 এ বলছে যে সে আসামিকে চা খাইতে দেখছে, এখন বলতেছে আসামি ক্রিকেট খেলতে দেখছে। তার মানে সে অ্যাকচুয়ালি আসামিকে দেখেই কি? দেখেই নেই। গুড। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সুযোগটা আমাকে কোন আইন দিচ্ছে? কন্ট্রাডিকশন প্রমাণ করার সুযোগটা কোন আইন দিচ্ছে? স্যার এভিডেন্স অ্যাক্টের 145। গুড। এবার দেখেন, নিজ সাক্ষীকে লিডিং কোশ্চেন করা যাবে না। ইঙ্গিতবাহী প্রশ্ন মানে কি? লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন কি জিনিস জানেন? একটা উদাহরণ দেন তো দেখি, অনেক একটা উদাহরণ দেন লিডিং কোশ্চেনের। স্যার যেমন আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি অমুক কিনা। ধরেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি মুহিব, মানে আপনি কি আমি ঢাকা ওনাকে ইউনিভার্সিটি পড়েন? ইনডিরেক্টলি বলেই দিচ্ছি যে আপনি হ্যাঁ হ্যাঁ, এটা বলেন যে আপনার নাম এরকম কি না, মানে রাইট যদি রাইট সাক্ষী আমার পক্ষের হয় আর কি। রাইট রাইট রাইট। তো নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই নীতির একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কোথায়? যখন আমার সাক্ষী কি হয়ে যাবে? হোস্টাইল হয়ে যাবে। কি হয়ে যাবে? হোস্টাইল। বৈরী সাক্ষী হবে। হ্যাঁ, বৈরী সাক্ষী। মানে আমার সাক্ষীরে নিয়ে আসছি, আমি চা খাওয়াইলাম, আমি তার বেতন দিলাম, আমি বললাম যে ভাই আমার পক্ষে সাক্ষী দিবেন, আমি বললাম যে ভাই আপনি বলবেন ঘটনার দিন আপনি তাকে খুন করতে দেখছেন। ও সাক্ষী ওখানে গিয়ে বলে যে না, আসামিকে আমি ঘটনায় দেখিই নাই। তখন আমার বিরুদ্ধে গেল না সাক্ষীটা? অ্যাডভার্স হয়ে গেল না? তার মানে আমার সাক্ষী আমার বিরুদ্ধে টার্ন করছে না? টার্ন হ্যাঁ, হোস্টাইল। তো এটাকে কি বলা হয়? হোস্টাইল উইটনেস। কি বলে? হোস্টাইল উইটনেস বলে। তো যখন উইটনেস হোস্টাইল হয়ে যায় তখন কোর্টে ডিক্লেয়ার করতে হয়, মাননীয় আদালত আমি ডিক্লেয়ার করছি আমার এই সাক্ষী কে হোস্টাইল উইটনেস হিসেবে ঘোষণা করা হোক, কারণ সে আমার স্টেটমেন্টের বাইরে একটা উত্তর দিচ্ছে, মানে আমার স্বার্থ বিরোধী অ্যাডভার্স কথা বলছে। তখন আদালত বলবে ওকে ঠিক আছে, আমি তাকে হোস্টাইল ঘোষণা করলাম, নাও ইউ ক্যান ক্রস এক্সামিন হিম। যখন হোস্টাইল হবে তখন সে কোন পক্ষের হয়ে যায় বলুন তো? স্যার অপর পক্ষের, প্রতিপক্ষের। প্রতিপক্ষের হয়ে যায়। তো প্রতিপক্ষের হয়ে গেলে তারা কি করা যায়? ক্রস করা যায়। কি করা যায়? জেরা করা যায়। আর জেরাতে কি করা যায়? আর জেরাতে কি করা যায়? ক্রস করা যায়। লিডিং কোয়েশ্চেন করা যায়। লিডিং Good. কোয়েশ্চেন করা যায়।
গুড, ভেরি গুড। এই তো আপনারা তো ভাই মারাত্মক ব্রিলিয়ান্ট। এই জিনিসগুলা অনেক জজ সাহেব ক্লিয়ার না। আমরা তো অনেক মানে যারা জাজ হয়েছে, অনেকে পড়াইছি, অনেকে আছে, এই ব্যাপারগুলো অনেকের কাছে ক্লিয়ার না। হ্যাঁ, আপনারা মানে আল্লাহর রহমতে অনেক ভালো আইডিয়া আছে, আপনারা চেষ্টা করেন, আগে লয়ার হন, এরপর আরো ভালোভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ জাজ হয়ে যাবে। তো এইভাবে করে জিনিসটা ভাঙবেন। প্রথম কথা হচ্ছে যে যখন একটা উইটনেস আমার বিরুদ্ধে কথা বললো, তখন সে আমার প্রতিপক্ষ হয়ে গেল। যখন সে প্রতিপক্ষ হয়ে গেল, প্রতিপক্ষকে ক্রস এক্সামিন করা যায়। আর ক্রস এক্সামিনেশনে কি করা যায়? কি করা যায়? রিডিং কোয়েশ্চেন জেরা করা করা যায়। যায়। করা যায়। ওকে, ও সরি, এটা একটা অনেক, এটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা মানে A+ ক্যাটাগরি কোশ্চেন। মানে এগুলো হচ্ছে ওই যে সর্বশেষ 33টা কোশ্চেনের মধ্যে পড়ে, যেগুলো পারতে হলে আপনাকে কি করতে হবে, একটু অ্যাডভান্স পড়াশোনা করতে হবে। তো আমি ভেঙে দিলাম আজকে, আশা করি আপনার ক্লিয়ার হবে। এবার দেখেন যে এই যে এটা ওই যে সুপার 33 মধ্যে পড়ে, যেগুলো খুব কঠিন, যে কোন ধারা মতে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয় ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত উত্তর দিতে বাধ্য নন। এটা একটা ফাউল কোশ্চেন, মানে এটা আপনি উত্তর না দিলেও কিছু আসে যায়। এরকম কয়েকটা থাকবে যেগুলো খুবই কঠিন, এগুলোর দিকে তাকানোর দরকার নাই, বাট তারপরে আপনি এটার উত্তর জেনে যান। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে 121 ধারা। 121 ধারায় বলছে যে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয় যদি থাকে, তাহলে সেগুলো সে আদালতের, তার যে বস মানে উপরে জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার পারমিশন নিয়ে সে উত্তর দিবে, আদারওয়াইজ সে উত্তর দিতে বাধ্য না। এবার দেখেন, এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়, পাবলিক ডকুমেন্ট না? এটা 33টা কোশ্চেনের মধ্যে আছে। কমন সেন্স। জন্ম সনদ পাবলিক ডকুমেন্ট, আপনি বোর্ড অফিসে গেলে তুলতে পারবেন। আরজি পাবলিক ডকুমেন্ট, আপনি যে কোনো সময় কপি পাবেন। সার্ভে সেটেলমেন্ট রিপোর্ট সবার হাতে হাতে আছে, নাহলে জমি কিভাবে মাপে, এটা পাবলিক ডকুমেন্ট। তাহলে কোনটা না পাবলিক ডকুমেন্ট? ম্যাজিস্ট্রেটের নিকট লিপিবদ্ধকৃত বিবৃতি। একটা জুডিশিয়াল ইনকোয়ারি হচ্ছে, সেখানে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে কি বলছেন সেটা ম্যাজিস্ট্রেট বাইরে এসে বলে দিবে? বা এটা তো তদন্তই হচ্ছে, বাইরে বলে দিলে তো তদন্ত ব্যাহত হবে। কমন সেন্স অ্যাপ্লাই করেন। তার মানে এটা পাবলিক ডকুমেন্ট নয়। পাবলিক ডকুমেন্ট কোনগুলো? যেগুলোতে পাবলিকের অ্যাক্সেস আছে। কি আছে? অ্যাক্সেস আছে। আপনাকে ভাইবাদি জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ পাবলিক ডকুমেন্ট, বলছে দ্য ডকুমেন্ট টু হুইচ পাবলিক ক্যান হ্যাভ অ্যাক্সেস বাই গিভিং স্পেসিফিক ফিস। যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ওই ডকুমেন্টের অ্যাক্সেস পাবলিক পেতে পারে, সেটাকে কি বলা হয়? পাবলিক ডকুমেন্ট বলে। ক্লিয়ার? বুঝছেন এটা? জি স্যার। জি স্যার। তাহলে আজকে এখানে রাখি, প্রায় 6টা বেজে গেছে, অনেকের নামাজ পড়ে নাই। আর আমরা জি স্যার। একটা সেশনটা শেষ করে দিব। তো আশা করি, আমি একটু চাইলে শেষ করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি যা পড়াই, আপনাদের সাথে হয়তো দেখা হবে কি জানি না, যা পড়াই যেন ওই বিষয়টা একটু মোটামুটি বুঝেন, যে ব্যাপারটা এরকম। তাইলে ইন ফিউচারে নিশ্চয়ই যখন এই আইনগুলো আবার পড়বেন যে কোনো পরীক্ষার জন্য, আপনার যেন মানে হচ্ছে কি আইডিয়াটা ক্লিয়ার থাকে। তো আপনাদের কাছ থেকে আমি জাস্ট 1 মিনিট আপনাদেরকে দিব, কারো যদি কোনো ফিডব্যাক থাকে আমাকে বলতে পারেন। এই যে বাকি সেকশন গুলো যে থেকে গেল, এই ক্লাসটা আবার আমরা কবে করতে পারবো? এটা ধরেন আবার 1-2 দিনের মধ্যে আমি জানাই দিব, ওই যে গ্রুপে জানাই দিব। আমি কোয়েশ্চেন করি, আপনারা যে আজকে যে পর্যন্ত পড়াইছি, এগুলো কি ঠিক মতো বুঝতে পারছেন? প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পারছেন? জি স্যার। এবং এই কোয়েশ্চেন গুলো আবার আসবে না, বাট এই কোয়েশ্চেন গুলোর আশেপাশে থেকে অনেক কোয়েশ্চেন আসবে। এই জন্যই মূলত আমরা এটা অ্যানালাইসিস করতেছি, যাতে করে আপনি যখন প্রস্তুতি নিবেন, কিছু বিষয় আপনার মাথায় আগে থেকে থাকবে, যে মুখ স্যারে পড়াইছিল, এইভাবে করে পড়লে জিনিসগুলো ইজি হবে। আপনাদের ফিডব্যাক জানতে চাই, বলেন। তৌহিদ বলেন, আপনার ফিডব্যাক বলেন। কথা বলতে তো হবে, স্যার, আপনারা লয়ার হবেন বা জাজ হবেন, আপনাদেরকে কথা বলতে জানতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, সে অনেক জানতো, ইভেন আমি নিজেও অনেক জানতাম, কিন্তু ভাইভাতে গিয়া কোর্টের থেকে আর কথা বের হইতো না। লতে যারা আছেন তাদের অবশ্যই কথা বলতে হবে, যেভাবে পারেন। আপনার যেভাবে আপনার এক্সপ্রেস করতে পছন্দ হয় সেভাবে করেন। আপনার ফিডব্যাক বলেন, তৌহিদ বলেন। স্যার আজকে সত্যি বলতে খুবই ভালো লাগলো স্যার। আমি আসলে অনেক কিছুই নতুন করে শিখলাম। আমি বাসায় কিছু মডেল টেস্ট দিচ্ছিলাম আজকে। তো পরবর্তীতে স্যার আশা করি আজকে পরবর্তী যে মডেল টেস্টটা দেবো এগুলার ফলে আমি সেটা উপকৃত হব এই ক্লাসটার কারণে স্যার। আচ্ছা, এবং ইতি। আশা করবো স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ আবার দেখা হবে। ইতি বলেন।
স্যার যেমন বিভিন্ন বিষয়গুলো যেমন স্পেসিফিক ইফেক্টের বিভিন্ন বিষয়গুলো আসলে আমরা আগে থেকে কিছু কিছু জানতাম, কিন্তু আসলে বিষয়গুলো যে এত রিলেট করে সহজভাবে জানা যায় সেটা আসলে আজকে ক্লাসে করে বুঝতে পেরেছি। আশা করি এই টেকনিক হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সেই সুযোগটা স্যার আপনি করে দিয়েছেন অ্যাপ্লাইং আচ্ছা, থ্যাংক ইউ। মেথডটা। অনি বলেন। আমার আমি এই ক্লাসগুলো আমার ক্যাম্পাসে হচ্ছে তখন আমাদের অনলাইন ক্লাস থাকার কারণে আমি প্রপারলি করতে পারিনি এবং বুঝতেও পারিনি, বাট তারপরে আচ্ছা, আপনি যেভাবে বুঝাচ্ছেন আমার বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না, এবং আমি সেই সাথে চাচ্ছি যে আপনারা যদি খুব তাড়াতাড়ি একটা অনলাইন কোর্স স্টার্ট করেন, আমি এবার দিব না বারটা, পরের বার দিব। তো আমার জন্য অনেক মানে সুবিধা হয়, বা আমরা এরকম যারা আছি যে এবার দিচ্ছি না পরে দিচ্ছি, কোনো প্রিপারেশন নাই, তারা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। রুমানা রশিদ আছেন? স্যার, জি স্যার আছে। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে থাকে না, তো সেগুলো আপনি খুব শর্টকাট ওয়েতে আচ্ছা, ঠিক বুঝাই আছে। তো দিছেন তো। আপনারা আমাদেরকে যে নেমোনিক গুলো দিচ্ছি, আপনারা নিশ্চয়ই এই নোটবুক হারাবেন না, এটা রাখবেন। এই নেমোনিক গুলো জাস্ট কয়েকবার করে মুখস্থ করে রাখলেই, এবং আপনি যখন ঘুমাতে যাবেন বা আপনি যখন একটু অবসরে যাবেন, সেগুলোকে আরেকবার মনে করার চেষ্টা করবেন। কারণ আমরা একটা ডিটেইলে সবকিছু মুখস্থ রাখা আমাদের জন্য হিউম্যানলি পসিবল না। নেমোনিকের মাধ্যমে অনেক কিছু মুখস্থ রাখা যায় এবং প্রপারলি মুখস্থ রাখা যায় এবং ভুল খুবই কম হয়। আর আইডিয়া যদি কোনো জায়গায় এমবিগুয়াস থাকে, সেটা আমি ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। লিয়া বুঝতে পারছেন? লিয়া আছেন, মিম হ্যাঁ, আক্তার আছেন, জি আশা জি করি সবাই জি বুঝতে পারছেন। তারপর তারপর ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে কোশ্চেন সেগুলো এবং তার সাথে কিছু এক্সট্রা টিপস নিয়ে আমরা আরেকটা সেশন স্টার্ট করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরের ইনশাল্লাহ, সেশন। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ স্যার। ধন্যবাদ স্যার, আমরা আসসালামু আলাইকুম অপেক্ষায় স্যার। থাকবো। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ।